মায়া সংসার পর্ব ১৬ লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। ইমন দরজায় কয়েকবার নক করতেই জমিলা বেগম দরজা খুলে দেয়। ইমন দ্রুত পায়ে অয়নের ঘরের দিকে হেঁটে যায়। তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলে, কি হয়েছে ভাবির? ইমনকে দেখে এক দৃষ্টিতে অয়ন ইমনের দিকে তাকিয়ে থাকে। অপ্রস্তুত হয়ে পড়ে ইমন। মুন্নি টুল এগিয়ে বসতে দেয় ইমনকে। ইমন বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে। দাদাভাই, আমি তাহলে যাই। মুন্নির কথায় অয়নের ধ্যান ভাঙে। চোখ সরিয়ে নেয় ইমনের দিক থেকে। যা না, নাস্তা রেডি কর। আচ্ছা বলেই বেরিয়ে যায় মুন্নি। আসলেও ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও সেন্স ফিরাতে পারিনি। ভয় পেল কিভাবে? ইমনের এমন কথায় চুপ মেরে যায় অয়ন। ইমনও আর ঘাটায় না। ইমন মায়াকে চেক আপ করে একটা ঘুমের ইঞ্জেকশন আর কিছু ওষুধের নাম লিখে দেয়। অয়ন, আয় আমার সাথে বলি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ইমন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে প্রেসক্রিপশনটা অয়নের হাতে তুলে দেয়। বস। কি হয়েছে মায়ার? ভাবি শরীরটা দুর্বল, প্রেশার লো, আর মানসিক চাপের কারণেই সেন্সলেস হয়ে গেছে। আর 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 কি? ভাই, বাচ্চা মেয়েটাকে মারিস না। হাতে গলায় মারের দাগ স্পষ্ট। ওর বয়স আর কত হবে? 18 কি 19? এ বয়সে এত চাপ নেওয়া ওর পক্ষে পসিবল না। আর অতিরিক্ত মারের কারণে ওর ব্রেনে একটা চাপ পড়েছে। এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবি, আর একটু পুষ্টিকর খাবার খাওয়াবি। রাতে না খাওয়ার কারণেই ভাবির এ অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে কতদিন যাবৎ রাতের খাবার খায় না। ইমনের কথায় চমকে ওঠে অয়ন। খায় না বলতেই সেদিনের কথা মনে পড়ে যায় অয়নের। আগে প্রতিদিন রাত জেগে বসে থাকত মায়া অয়ন আসলে একসাথে রাতের খাবার খাবে বলে। কিন্তু অয়ন এসে আর খেত না, মায়াও খাবার ফ্রিজে তুলে ঘুমাতে চলে যেত। তারপর যেদিন মায়াকে খুব মেরেছিল সেদিনের পর আর মায়া জেগে থাকে না। শাড়ি নুপুর পরাও বন্ধ করে দিয়েছে মায়া। সেদিনের পর আর শাড়িও পরতে দেখেনি অয়ন। কি ভাবছিস এত? না, কিছু না। আমি উঠছি। খুব তাড়া? ইমন আবার বসে বলে, না। জানিস সেদিন কেন মায়াকে মেরেছিলাম? তোর বউয়ের জন্য। অয়নের কথায় ভয় পেয়ে যায় ইমন। তাহলে কি অয়ন সবটা জেনে গেছে? ভয় পাস না, আমি সবটা জানি। ইমন চোখ তুলে অয়নের দিকে তাকায়। হ্যাঁ, সেদিন এসা আমার অফিসে গিয়ে মায়ার নামে অনেক আজেবাজে কথা বলে। আর তাই? কি, এসা? হ্যাঁ, ক্রেডিট কার্ডটা নাকি দিতে এসেছিল। সেদিন তো আমার রিসেপশন ছিল। ও, তা কেমন আছি এসা? ভালোই। কেড়ে নিলি আমার থেকে? ইমনের মুখটা শুকিয়ে যায়। না, কেড়ে নেইনি, এসা আমারই ছিল। হোয়াট? কি বলতে চাইছিস তুই? মুন্নি নাস্তা এনে ইমন অয়নের সামনে দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে ইমন। তোর সাথে রিলেশন হওয়ার আগে এশার সাথে আমার রিলেশন ছিল প্রায় 3 বছরের। 3 বছর হয়ে ওঠেনি। তখন আমি ডাক্তার হইনি, ইন্টার্নি চলছিল। একদিন কফি শপে এশা আসে একটা পিঙ্ক কালার ড্রেস পরে। বরাবরই আমার ওর ওভাবে চলাফেরা পছন্দ ছিল না। আমি সেদিন খুব করে বারণ করতেই এশার রেগে ব্রেকআপ করে নেয়। আমাদের রিলেশনের কথা এশার পরিবার আর আমার পরিবারও জানত। তারপর তুই যখন দেশে এলি তখন কলেজের রিইউনিয়নের দিন তোদের আলাপ, আস্তে আস্তে কথাবার্তা, তারপর রিলেশন। তখন আমি দেশের বাইরেই ছিলাম ডাক্তারি পড়তেই। এসে সবটা জানতে পারি, কিন্তু তখন চেষ্টা করেও পারিনি এশাকে ফিরাতে। এশা ভালোবাসত আমাকে। আমি ওর জীবনে প্রথম ভালোবাসা ছিলাম। আমি জানতাম ও আমার প্রতি দুর্বল। একদিন এশার মা অসুস্থ হয়ে পড়ে, আর এশা বাড়িতে না থাকায় স্নেহা আমায় কল করে। আমি সাথে সাথেই পৌঁছে যাই। সেই দিন রাতটা এশা আমার সাথেই ছিল। তেমন কিছু না হলেও সে রাতটা এশা আমার সাথেই থেকেছিল। তারপর তো আবার তোর মুখেই হলো। যেদিন শুনলাম তোর বিয়ে, আমি ঘাবড়ে যাই। এশার কি হবে? এশা জানলে কেমন রিয়্যাক্ট করবে? কিন্তু আদনান আঙ্কেল আমায় আশ্বাস দেয়। বাবা? আঙ্কেলই আমায় সাহায্য করে এশাকে এ বিয়েতে রাজি করাতে। কিভাবে? সেদিন রাতের কথা বলে কিছুটা ভয় দেখিয়ে। চোরের ওপর বাটপাড়ি? অনেকটা তেমনই, হেসে বলল ইমন। এক গ্লাস পানি খেয়ে নেয় ইমন। যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ বলছিস আমি তোর থেকে কিছু কেড়ে নিয়েছি, কিন্তু একদিন বলবি এই কিছুটা নিয়েছি বলেই তুই সবচেয়ে সেরা জিনিসটা পেয়েছিস। আর মেয়েটা অনাথ, এটাও ভেবে ওকে একটু ভালো রাখবি। দেখবি তুইও ভালো থাকবি।
ভাবতে পারিস জ্ঞান দিচ্ছি, কিন্তু দেখবি একদিন এই কথাগুলো ভেবে খুব ভালো লাগবে। আসছি বলেই বেরিয়ে যায় ইমন। অয়ন কিছুক্ষণ বসে থাকার পর বাঁ হাতের পিঠ দিয়ে চোখ মুছে উপরে চলে গেল। মায়া ঘুমোচ্ছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শরীর বেশ দুর্বল, তাই একটু ঘুম প্রয়োজন। দেখে মনে হচ্ছে কতদিন পর এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অয়ন মলিন দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর দরজা টেনে মায়ের পাশে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। 6টা বাজে। অয়নের ঘুম ভেঙে যায় খুব গরমে। মনে হচ্ছে বাঁ হাতের বাহু পুড়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়া গুটিসুটি মেরে অয়নের হাতে শুয়ে আছে। জ্বর না হলেও শরীর বেশ গরম, তাই এমন লাগছে অয়নের। আলতো করে মায়ের মাথাটা বালিশে রাখে, তারপর আস্তে আস্তে উঠে বসে মায়ের মাথার সামনে মাথায় হাত বুলাতে থাকে। এমন সময় মায়া নড়ে ওঠায় সরে আসে অয়ন। একবার মায়ের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন। অয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে নামতেই মুখোমুখি হয় বাবার। আদনান সাহেব রেডি হয়ে বেরোচ্ছে ঘর থেকে। কোথাও যাবে বাবা? হ্যাঁ, রাজশাহীতে আমাদের কোম্পানি আছে না, সেখানে যাব। সেটা তো জাবেদ আঙ্কেলই সামলান, হঠাৎ তুমি? কাজ আছে, সময় হলে জানতে পারবে। আসছি আমি। নাশতা করে যাবে না? এত সকালে খাওয়ার অভ্যেস নেই, সেটা তো তুমি জানোই। আচ্ছা বলেই অয়ন মুন্নি মুন্নি মুন্নি, খালা খালা। কই গেল সব? ওদের আমি ছুটি দিয়ে দিয়েছি 3 দিনের জন্য। সদর দরজার সামনে যেতে যেতে বলল আদনান সাহেব। নিজের স্ত্রী অসুস্থ, নিজে সেবা করো, ওদের কি দরকার? কিন্তু বাবা, অফিস সেটা আমি সামলে নিব। আমি সেটা বলছি না, কিন্তু আসছি, নিজের আর মায়ার খেয়াল রেখো। বাবা বাবা। বেরিয়ে গেছে আদনান সাহেব। সকালে নাস্তা নান হয়ে আনব, কিন্তু প্রত্যেক বেলার খাবার বাহির থেকে এনে খাওয়ালে তো মায়ের শরীর আরও খারাপ হবে। তাছাড়া আমিও তো কোনো রান্না ধ্যাত, বাবার সাথে ভালো লাগে না। বলেই অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় খাবার আনব। এদিকে আধো ঘুম চোখে নিয়ে চোখ মেলে তাকায় মায়া। বিছানায় শুয়ে আছে, অয়ন নেই। কটা বাজে? সব প্রশ্ন একসাথে মাথায় আসতেই মাথাটা ঝিন করে উঠে। আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে জামা পাল্টে নেয় মায়া। হলুদ সবুজ রঙের একটা 3 পিস পরে নেয়। বিছানা গুছিয়ে বারান্দায় যেতেই বাগানের কাঠগোলাপ, বকুল ফুল আরও বিভিন্ন ফুলের গাছের দিকে চোখ পড়ে মায়ার। ধীর পায়ে হেঁটে যায় নিচে। কাউকে দেখা যাচ্ছে না, হয়তো যে যার কাজে চলে গেছে ভেবেই মায়া বাগানে চলে যায়। শনশন বাতাসের শব্দ আর সকাল সকাল মেঘলা আকাশ, সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ, অনেকটা মায়ার মতোই। তবে মায়া একসময় বেশ চঞ্চল ছিল। পরিস্থিতি আজ। মায়া আস্তে আস্তে ফুলগুলোর দিকে এগিয়ে গেল। সব গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখছে মায়া। ঠোঁটের কোনায় মিষ্টি হাসি ফুটেছে মায়ার। অয়ন খাবার নিয়ে চলে এসেছে। গাড়ি থেকে বের হতেই চোখ পড়ে বাগানের দিকে। একটা ছোট মেয়ে ঘুরছে বাগানে, অনেকটা প্রকৃতির কন্যার মতোই লাগছে। জামার রং বাগানের রং মিলে গেছে। অয়ন হেসে বলে, আরে এ যে আমার বউ। বলেই অনমনে হেসে উঠে। ফোনটা গাড়ি থেকে বের করে একটু এগিয়ে যায়, টুপটাপ করে কয়েকটা মুহূর্ত বন্দি করে নেয় ফোনে মায়ের অজান্তেই। মায়ার সংসার পর্ব 17। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। অয়ন আস্তে আস্তে বাগানের দিকে যেতে লাগল। হঠাৎই অয়নকে দেখে মায়ার মুখটা শুকিয়ে গেল। চুপসে দাঁড়িয়ে রইল। অয়ন ব্যাপারটা বুঝতে পারে। চলো ঘরে চলো, ব্রেকফাস্ট করবে। বাহির থেকে? বাবা সবাইকে ছুটি দিয়েছেন, তাই বাহির থেকে। ওহ বলেই মায়া হেঁটে ঘরের দিকে চলে গেল। অয়ন মায়ার পিছু পিছু এলো বাসার ভেতরে। তুমি চেয়ারে বসো, আমি আসছি। মায়া একবার ভ্রু কুঁচকে চেয়ারে বসে পড়ল। অয়ন খাবারগুলো প্লেটে তুলে মায়ের সামনে দিল আর নিজেও নিল। খাও বলেই স্যান্ডউইচে কামড় বসালো অয়ন। খাচ্ছ না যে? স্যান্ডউইচ আগেও কখনো খাওনি? ও, গ্রামে তো এসব পাওয়া যায় না। দেখবে কি করে, সমস্যা নেই, খেয়ে দেখো, ভালো লাগবে। অয়নের কথাটা খুব লাগে মায়ার। মায়া মাথা নিচু করে উঠে যায়। আরে কোথায় যাচ্ছ? মায়া মায়া। মায়া কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। কেন চলে গেল বলতেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা কথাটা। ওফ শেট, আবার বলেই টেবিলে বাড়ি দিল অয়ন। তারপর উঠে গেল মায়াকে ডাকতে। ঘরে এসে দেখল মায়া ব্যাগ থেকে কাপড় বের করছে। কোথায় যাবে? কলেজে। চলো খেয়ে নিবে, তারপর রেডি হবে। না, ওসব জীবনে চোখে দেখিনি, খেতে পারবো না, পেটে সইবে না। আম সরি। সরি বলার কি আছে, ঠিকই তো বলেছেন, কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? মায়া, জি। সমস্যা কি তোমার? সব কিছুতে এমন কেন করো? কেমন করলাম?
না কিছু না। মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে যায়, চেঞ্জ করে আসে। অয়ন বিছানায় বসেছিল, মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। অয়ন হাঁ করে মায়াকে দেখছে শুধু। মায়া ব্যাপারটা খেয়াল করে দ্রুত আয়নার সামনে থেকে সরে যায়। এমন সময় গাড়ির হর্ন বাজতে শুরু করে। ট্রাঙ্কটা এসেছে বোধহয়, নিজে নিজেই বলে দৌড়ে নিচে নেমে আসে মায়া। সদর দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই ট্রাঙ্কটা আপনার মামা পাঠাইছে। আচ্ছা, নিয়ে আসুন। মায়ার পেছন পেছন ট্রাঙ্কটা নিয়ে আসে ড্রাইভার রফিক। ভাইয়া, এখানে রাখুন। মায়া যে রুমটায় থাকত সেই রুমের বেডের সামনে রাখতে বলল ট্রাঙ্কটাকে। রফিক বেরিয়ে গেল। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রফিক বেরিয়ে যেতেই অয়ন মায়ার রুমে গেল। মায়া ট্রাঙ্কটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুলল। ভেতরে অনেক জিনিস। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে ভেতরে কি আছে কিছু দেখতে পারছে না। মায়া প্রথম একটা ছবির ফ্রেম বের করে দেখল, তারপর একটা মাঝারি ছবির অ্যালবাম বের করে তাতে চুমু খেল। ছোট ছোট দুটো জামা বের করে বুকে জড়িয়ে ধরল, তারপর আবার রেখে দিল। তারপর একটা বড় সড় মাটির ব্যাংকটোপা বের করে তা ভেঙে ফেলল। কিছু পয়সা, খুচরো টাকা চারপাশে ছড়িয়ে পড়ল। মায়া আস্তে আস্তে তা কুড়াচ্ছে। অয়ন মায়ার সামনে যেয়ে দাঁড়াল। কি করছো এসব? টাকা লাগবে বললেই পারতে। বলেই অয়ন বেরিয়ে গেল। কয়েকটা 1000 টাকার নোট নিয়ে এসে মায়ার সামনে ধরে। এই নাও, আশা করি এতে হয়ে যাবে তোমার। মায়া অয়নের দিকে না ফিরে টাকাগুলো একের পর এক ভাঁজ খুলতে লাগল। কি হলো মায়া? ধার চাই না। ধার? আমি এমনি দিচ্ছি তো। ভিক্ষে তো কেউ কাউকে এত টাকা দেয় না। মায়া: জি। সমস্যা কি তোমার? সবকিছুতে এমন কেন করো? কেমন করলাম? না, কিছু না। মায়া কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে নেইলেই, টাকা কি করবে বলা যাবে, বলে উঠল অয়ন। যতদিন আছি ততদিন টুকটাক তো চলতে হবে। বারবার তো হাত পাততে পারবো না মানুষের কাছে। যতদিন মানে কি বলতে চাইছ? যতদিন মানে এই তো বাড়িতে আছি যতদিন। কয়েকদিন পর তো চলেই যেতে হবে। যাওয়ার আগ পর্যন্ত তো চলতে হবে নাকি? কয়েকদিন পর কোথায় যাবে তুমি? ডিভোর্স হলে চলে যেতে হবে না? এসে আপু তো তার স্বামীর আগের স্ত্রীকে, মানে ডিভোর্সি স্ত্রীকে, এই বাড়িতে বিনামূল্যে রাখবে না, তাই না? মায়া: ভুল কিছু বললাম কি? অয়ন মাথা নিচু করে নেয়। আচ্ছা, আসছি তাহলে। খাবার ফ্রিজে রাখা আছে, ওভেনে দিলেই হবে। তুমি খাবে না? আসছি, বলেই বেরিয়ে যায়। মায়া কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর নিজের রুমে চলে যায়। ওয়ালেট, গাড়ির চাবি, ফোন নিয়ে বেরিয়ে যায় অয়ন। বাড়ি থেকে বেরিয়ে মায়াকে আর পায় না অয়ন। তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দেয়। মেন রোডের ধারেই পেয়ে যায় মায়াকে। মায়ার সামনে গাড়ি থামিয়ে গ্লাস নামায় অয়ন। গাড়িতে ওঠো, মাথা বের করে বলে অয়ন। কি বলছি শুনছ না? গাড়িতে ওঠো। আমি যেতে পারবো। তোমাকে বলেছি গাড়িতে উঠতে। বললাম তো। রাস্তায় সিন ক্রিয়েট করতে চাইছি না, ভালোভাবে বলছি গাড়িতে ওঠো, নয়তো আমার রাগ কেমন তুমি খুব ভালো জানো। মায়া অন্যদিকে মুখ করে তাকায়। মায়া! অয়নের ধমকে চমকে যায় মায়া। ফিরে গাড়িতে বসে পড়ে। অয়ন চোখ রাঙিয়ে গ্লাস তুলে দেয়, সিট বেল্ট আটকে দিতে এগিয়ে যায়। মায়ার কাছে যেতেই একটা সুন্দর সুবাস পায় অয়ন। কেমন একটা ঘোড়া আটকে যায় অয়ন। মুহূর্তের মধ্যে সব রাগ উধাও হয়ে যায়। অয়ন মায়ার দিকে এগিয়ে যায়। মায়া বাহিরের দিকে মুখ করে চেয়ে আছে। অয়ন মায়ার ঘাড়ের কাছে মুখ নিতেই চমকে উঠে মায়া। অয়নের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ে। মায়া এদিকে ঘুরতেই দুজন টুস করে মাথায় বাড়ি খায়। অয়ন মাথা ডলতে ডলতে সরে আসে, কিন্তু মায়া সেভাবেই নির্বোধের মতো বসে থাকে। আহ, মেরে দিলে তো, জ্বলছে, বলেই অয়ন মায়ার দিকে তাকায়। মায়ার চাহনি দেখে অয়ন মাথা থেকে হাত সরিয়ে সিট বেল্ট আটকে ড্রাইভ করতে শুরু করে। মায়া: শুনছি। কি পারফিউম ইউজ করো? কোনোটাই না। আচ্ছা, আর শ্যাম্পু? আগে ক্লিনিক প্লাস ইউজ করতাম, তারপর জানো তোমার শরীর আর চুলের ঘ্রাণটা মাতাল করা। অয়ন মুচকি হেসে বলে, নয়, হ্যাঁ। ওহ! বাকি রাস্তায় অয়ন আর চোখে মায়াকে দেখে যায়, আর মায়া সারা রাস্তায় চুপ করে যায়। কলেজের সামনে আসতেই মায়া গাড়ি থেকে নেমে যায়। অয়ন মায়ার যাওয়ার দিকে চেয়ে রয়। অয়ন ভাবে মায়া একবার ফিরে তাকাবে, কিন্তু মায়া ফিরে তাকায় না, চলে যায়। মায়া কলেজ বিল্ডিংয়ে চলে যেতেই অয়ন মন খারাপ করে গাড়ি নিয়ে চলে যায়। একটা সুপার শপের সামনে গাড়ি থামায় অয়ন। শপে ঢুকে
অয়ন এটা সেটা দেখল। তারপর মায়ের জন্য একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, একটা অসাম পারফিউম, একটা কাজল, লাল লিপস্টিক আর ওর জন্য একটা পারফিউম কিনে নিয়ে বেরিয়ে এলো। তারপর সামনের দোকান থেকে একটা নীল শাড়ি, একটা মেরুন ও কাঠালি রঙের শাড়ি কিনে নিল। কাচের চুড়ি বেশ পছন্দ অয়নের। বেশ কিছু কাচের চুড়ি নিয়ে বেরিয়ে এলো অয়ন। বেরিয়ে জুয়েলারি শপে যেতেই চমকে ওঠে অয়ন। পালাবে না দাঁড়াবে এই অবস্থা। ইমন আর এশা দোকানে। এশা এক কর্নারে আর ইমন সামনেই। ইমন দেখে ফেলায় চলেও যেতে পারছে না অয়ন। কি করবে? ইমন ব্যাপারটা বুঝতে পেরে সহজ হতে চায় অয়নের সাথে। কিরে তুই এখানে? আসলে ভাবি কোথায়? একাই এসেছি, ও কলেজে। ও গিফট? ইমন আসলে এশা রিল্যাক্স, ও গহনায় ব্যস্ত, তাই এদিকে তাকাবে না। তুই কি নিবি নে? না। অয়ন একটা ম্লান হাসি দিয়ে গহনা দেখতে শুরু করল। অয়নকে আড়াল করে দাঁড়ায় এমন। অয়ন অনেক খুঁজে একটা রিং আর একটা নেকলেস চুজ করে। জলদি বেল মিটিয়ে এমন থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় অয়ন। গাড়ি স্টার্ট দেয় অয়ন। এদিকে অয়ন বেরিয়ে যেতেই এশা ইমনের কাছে এলো। ও সবটা দেখেছে। কি হয়েছে? নেয়া শেষ? কার জন্য এসব কিনল ও? কেন? ওর বউয়ের জন্য। আর কার জন্য? আজকাল বউকে গিফটও দেওয়া হচ্ছে? নিজের বউকে রেখে তো আর অন্যের বউকে দেবে না। কি বলতে চাইছো তুমি? কিছু না। কি নিয়েছ? বিল কি দেব, না আরও নেবে? এশা সবকিছু গ্লাসের ওপর রেখে বেরিয়ে এলো। ইমন প্যাক করে নিয়ে টাকা পরিশোধ করে বেরিয়ে এলো দোকান থেকে। এশা গাড়িতে বসে এক হাত দিয়ে আরেক হাত কোচলাচ্ছে। বউয়ের জন্য ডায়মন্ডের আংটি আর নেকলেস, আর আমায় কি দিত শুধু? কার্ডটা। ওদেরকে তুমি কিছুই করতে পারবে না, কারণ সে বন্ধনটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর হইল গহনা কার্ড। একবার ভেবে দেখো, তুমি কার্ড পেতে যাতে গহনা কেনার থেকেও বেশি টাকা ছিল, আর সম্মান, ভালোবাসা, বিশ্বাস সবই তুমি প্রথম থেকে পেতে। কিন্তু তুমি ছিল ঠগ, আর ভাবি কিছুই পাইনি। কিন্তু ভাবি সৎ। ইমনের কথায় আরও তেলে বেগুনে জ্বলে উঠল এশা। কটমট করে বাহিরে চেয়ে রইল এশা। ইমন ঠুনকো হেসে গাড়ি স্টার্ট দেয়। এশা ইমনের কথা ভেবে সারা রাস্তা এসেছে অয়ন। তালা খুলে বাসায় ঢুকে সোজা নিজের রোমে চলে গেল। বিছানার উপর সব রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। লম্বা শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অয়ন। খুব ভালো সময়গুলোতে মায়ার কথা মনে পড়ে অয়নের। এখনও মনে পড়ছে। মায়াকে নিয়ে ঝর্ণার নিচে ভিজলে মন্দ হতো না, বা বারান্দায় পাশাপাশি বসে চা খেতে খেতে বৃষ্টি দেখাটা, কখনো রাতে ছাদে বসে জ্যোৎস্নাবিলাস, কখনো বা গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেওয়া, হুট করে লং ড্রাইভে যাওয়া, দূরে কোথাও হানিমুন। এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে নেয় অয়ন। মুচকি হেসে আয়নার দিকে তাকিয়ে বলে, আজ বউটাকে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক মেরেছি। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এতাজ ঠওয়া না, এবার আর কোনো কষ্টেই পেতে দিব না। সর্বসুখ এনে দেব ওকে। বলেই অয়ন কাবার্ড খুলে নিজের কাপড় একপাশ করে সাথে একের পর এক মায়ার শাড়ি জামা গুছিয়ে রাখে। নতুনগুলো প্যাক করা অবস্থায় রেখে দেয়। তারপর পাঠাবে খাবার অর্ডার করে বসে বসে ফোনে মায়ের পিকগুলো ঘাঁটতে থাকে। 1 ঘন্টার মধ্যে খাবার চলে আসে। অয়ন খাবার রেখে আবারও উপরে চলে আসে। খুব ক্ষুধা পেয়েছে, তবে এখন তো কিছুতেই খাবে না। মায়াও সকালে খায়নি, ওর সহই খাবে। অয়ন ঘরে পায়চারি করছে আর ভাবছে কি করে মায়াকে সহজ করা যায়, কি করে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে হৃদয়ের দিক দিয়ে ওকে কাছে টানা যায়। এসব আগে কখনোই ভাবেনি অয়ন, তাই আজ কেমন যেন সুখ সুখ অনুভূত হচ্ছে অয়নের। আর কিছু ভেবে সময় নষ্ট করা যাবে না। অয়ন প্রয়োজনীয় জিনিস নিয়ে গাড়িতে উঠে বসল, তারপর ড্রাইভ করতে শুরু করল। গন্তব্য মায়ার কলেজ। চলবে মায়ার সংসার, নতুন পর্ব। পর্ব 18। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। মায়াকে দেখেই অয়নের রাগ বেড়ে গেল অনেক গুণ বেশি। মায়া দাঁড়িয়ে আছে কলেজের পাশেই, একটু দূরেই একটা ফুচকার দোকান। মায়া একবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে, একবার হাতের টাকার দিকে। অবশেষে মায়া ফুচকার দিকে না ঘুয়ে মেইন রোডের দিকে হাঁটা শুরু করল। গাড়ি সাইড করতেই অয়ন মায়াকে দেখতে পেল, কিন্তু এমন একটা ঘটনার সম্মুখীন হবে ভাবেনি অয়ন। গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে গেল অয়ন। বেশ অনেক টাকার ফুচকা কিনে গাড়িতে উঠে একদম মায়ার সামনে এলো অয়ন। গাড়ি থেকে বেরিয়ে মায়ার হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে নিজে বসল। খুব দ্রুত ড্রাইভ করছে অয়ন। মায়া বেশ বুঝতে পারছে অয়ন রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছে না। এত দ্রুত যাওয়ায় মায়া বেশ ভয় পাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় মায়া। অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে বের করে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যায়।
মায়া বারবার বলছে, কি হয়েছে, এভাবে টানছেন কেন? ছাড়ুন আমায়, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। অয়ন আরও শক্ত করে মায়ার হাত ধরে ঘরে নিয়ে যায়। আদনান সাহেব রুমে ছিলেন, মুন্নিও চলে এসেছে। মায়ার গলার শব্দ শুনে দুজনেই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে ওপরের দিকে তাকায়। অয়ন দুম করে দরজা আটকে দেয়। মায়ার দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়া পিছাচ্ছে। এক পর্যায়ে মায়া দেয়ালের সাথে লেগে যায়। অয়ন মায়ার একদম কাছে চলে আসে। দুহাত দেয়ালে চেপে ধরে। আমার বউ, আবির চৌধুরীর বউ টাকার জন্য ফুচকা খায়নি, অথচ সে ফুচকা ভালোবাসে। আবির চৌধুরীর বউ টাকার জন্য হেঁটে আসছে। আবির চৌধুরীর বউ সারাদিন না খেয়ে কলেজ করছে। কেন? ওয়াই? আনসার মি ড্যামন। আমি কি সত্যি আপনার বউ? করুণ চোখে তাকিয়ে প্রশ্ন করে মায়া। অয়ন হঠাৎই মায়াকে ছেড়ে দেয়। মায়া সেভাবেই অয়নের দিকে চেয়ে আছে। আজকের পর যেন কখনো কলেজ যেতে না দেখি, যে শুধু এক্সাম দিবে, ব্যাস, আর কিছু না। ওই কলেজ মোড়ের ছেলেদের তোমাকে দেখার জন্য কলেজ পাঠাই না তোমায়। বি কেয়ারফুল। মায়া রেগে গিয়ে বলে, আমি রোজ কলেজ যাব এখন থেকে, আর হেঁটেও আসব, পারলে ওদের সাথে কথাও বলবো। আপনার কি তাতে? আমি তো এসা নই যে আপনার জ্বলবে। ঠাস 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 করে 3টা চর বসায় মায়ার গালে। মায়া গালে হাত দিয়ে নিচে চেয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মায়া। আবারও দুহাত দেয়ালে চেপে ধরে অয়ন। তুমি কি সবটা জানো না? কেন বারবার এরকম বলো? কেন? আমি তোমায় নিয়ে ভাবতে চাই মায়া, তোমায় ভালোবাসতে। ভোগ করতে চান না? মায়া ঠাস। সত্যি বলে ফেললাম? একদমই সত্যটা বলনি। ভোগ করতে চাইলে ভালোবাসতে চাইতাম না, মায়াকে ছেলে দিয়ে বলল অয়ন। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চেঞ্জ করো, আমি আসছি, বলেই বেরিয়ে যায় অয়ন। মায়া স্তব্ধ হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঘর জুড়ে পায়চারি করছে ইমন। এসা প্রেগনেন্ট এটা জানতে পারলে কি করবে ও মাথায় আসছে না ইমনের। ও যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। এসা কিছুতেই বাচ্চাটাকে রাখবে না, যেভাবেই হোক মেরে ফেলবে। কি করবটা কি আমি? ওকে বলে দেব নাকি বলবো না? কিন্তু মা যদি... এমন সময় ঘরে ঢুকে এসা। পেটে হাত দিয়ে গুটি গুটি পায়ে ঘরে ঢুকছেন তিনি। আহ ইমু, আমার খুব পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে। ইমন এগিয়ে এসাকে ধরে। আসো, বসো এখানে, বলেই বিছানার উপর বসায়। ইমু, তুমি তো ডক্টর, বলো না কেন, এমন হচ্ছে কেন? কি হয়েছে আমার? সাথে সাথে ইমনের মুখটা কালো হয়ে যায়, কিন্তু মুখে হাসি এনে স্বাভাবিক হতে চেষ্টা করে। আরে তেমন কিছু না, কতগুলো ফুচকা খেলে তাই এরকম হচ্ছে। আমি মেডিসিন দিচ্ছি, তুমি রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। এসা মুখ ঘোমরা করে চুপ করে শুয়ে পড়ে। আবার উঠে ইমনকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুচকি হাসে ইমন। অয়ন হাতে খাবার বাটি নিয়ে ঘরে ঢুকে। মায়া চুপ করে বিছানায় বসে আছে দুপা তুলে। অয়ন মায়ার সামনে যেয়ে বসে। এই নাও, হাঁ করো, মুখের সামনে খাবার ধরে বলে অয়ন। অয়নের দিকে হাঁ করে তাকায় মায়া। অয়ন খাবারের দিকে ইশারা করে। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু বিরিয়ানি তো মায়ার খুব পছন্দ। অয়ন ব্রু কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি কি খাবে নাকি চর বসাবো? মায়া চোখ তুলে তাকাতেই অয়ন চোখ বড় করে। মায়া আর কিছু না বলে খেয়ে নেয়। মায়াকে খাইয়ে অয়নও খেয়ে নেয়। প্লেট রেখে এসে আবার ফুচকা হাতে নিয়ে ফিরে আসে অয়ন। মায়ার সামনে ফুচকার প্লেট দিয়ে মায়ের পাশেই শুয়ে পড়ে অয়ন। মায়ের গালটা এখনও ফুলে আছে। শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ার, কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারছে না। মায়া, মায়া। একবার ডাকলে শুনতে পাও না? সন্ধ্যায় পার্টি আছে, একটু পর রেডি হয়ে নিবে। কোথায়? বললে চিনবে? আমি যাব না, যেতেই হবে, অফিসের ক্লায়েন্টের দেওয়া পার্টি। আমায় নিয়ে কি করবেন? চেয়ে চেয়ে দেখব? আপনার চেয়ে চেয়ে দেখার মতো অনেক মানুষ আছে। তেরা কথা না বললে পেটের ভাত হজম হয় না। যাব না, যেতেই হবে। এমন সময় দরজায় নক করে আদনান সাহেব। আসব? মায়া মাথায় কাপড় টেনে বলল, আসুন বাবা। এসো বাবা, বেশি সময় নেই, বেরোবো। মায়া, এখানটায় একটা সাইন করো। মায়া কলম হাতে নেয়। কিসের পেপার এটা বাবা? সময় হলেই জানতে পারবে অয়ন। মায়া সাইন করে দেয়। তোমরা রেডি হও, আমি আজই আমেরিকা ব্যাক করছি। আর মিস্টার জ্যাক পার্টি কাল দিয়েছেন। ওনার ওয়াইফ হসপিটালাইজড। ও আচ্ছা, যাক, বাঁচা গেল, মনে মনে বলল মায়া। আদনান সাহেব বেরিয়ে গেলেন। রাত 9টায় আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা। অয়নকে সব কাগজপত্র দিয়ে আর মায়ার নামে করা অ্যাকাউন্টের চেকবই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়ন মায়াকে বুকে জড়িয়ে নিলেন আদনান সাহেব। ভালো থাকিস, সুখে থাকিস, খুব জলদি ফিরে আসবো আমরা।
অয়ন এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে চাইলে রাজি হয়নি আদনান সাহেব। বললেন মায়া ভাষায় একা, মুন্নি তার খালার বাড়ি গেছে বলেই বেরিয়ে যান আদনান চৌধুরী। 3 মাস পর চলবে। মায়ার সংসার পর্ব ১৯। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। কয়েক মাস পর বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া। আকাশের দিকে অনমনে চেয়ে চোখের পানি ফেলছে। সব হারিয়ে গেল ওর, কিছু আর নিজের রইল না। ভেবেই ঢুকরে কেঁদে ওঠে মায়া। 1 মাস আগের সে নির্মম ঘটনার কথা। মায়া অয়ন যাচ্ছিল মাহিনের বাসায়। গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন। মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে। গাড়িতে পানি নেই। না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া। হঠাৎ মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে সরিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের সামনে এসে পড়ে স্নেহা। স্নেহার মৃত্যুতে মায়া যতটা না কষ্ট পেয়েছে, মায়া তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন এশা। এ বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে। সেদিন এশা মায়াকে মারতেই এ ব্যবস্থা করেছিল। মায়া সেটা জানত না। স্নেহা সেই প্রথম থেকেই মায়ার ভালো বন্ধু। এশার সব খবরাখবর মায়া স্নেহার থেকেই পেত। জীবনের সব দুঃখ সুখের কথা বলার জায়গাই ছিল স্নেহা। সেও চলে গেল না ফেরার দেশে। সেদিন এশাকে শাস্তি দিতে যেও পারেনি মায়া। আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায্য সন্তান হয় এশা। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে মায়া। মা মারা যাবার পরও ভেবেছিল আরও তো 2 জন মা আছে, তারাই মায়ের শূন্যতা পূরণ করে দেবে। কিন্তু মায়ার কপালে হয়তো অত সুখ নেই, তাই তো হারালো সাবিনা বেগমকে। মনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল অয়ন। কিন্তু নিজের মা তো আছে, তাকে পেয়ে সে শোক কাটিয়ে তুলেছে অয়ন। কিন্তু মায়া, ওর যে কেউ রইল না। সাবিনা বেগম কয়েক মাস আগে স্ট্রোক করে মারা গেছে হসপিটালে। রাবেয়া বেগম ও আদনান চৌধুরী, মায়ার শ্বশুর শাশুড়ি, তারাও সেটেল হয়ে গেছে আমেরিকাতে। আজকাল কিছুই ভালো লাগে না মায়ার। এত বড় বাড়িটাতে ভালোবাসাহীনভাবে বেঁচে আছে মায়া। বিষণ্নতায় ছেয়ে আছে মন। অয়নের সাথে দূরত্বটা যেন রয়েই গেল, বরং অভিমান অভিযোগের পালাটা আরও ভারী হয়েছে। অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বেরোতেই মায়ার সামনে পড়ে। আজকাল মায়ার প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়েছে অয়নের। মাহিনের সাথে এত দেখা করা, হুটহাট তার বাসায় যাওয়া, এসব একদমই পছন্দ না অয়নের। অয়ন তো আর জানে না মায়া কেন যায় ওই বাড়িতে। খাবার দিব? বারান্দা থেকে এসে অয়নের কাছে দাঁড়িয়ে বলল মায়া। প্রয়োজন নেই। কি হয়েছে? কি হবে? আমি একটু মাহিন ভাইয়ার বাসায় যাব, সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আপনি কি একটু দিয়ে আসবেন আমায়? অয়ন ব্যাপক আকারে রেগে যায়। গলার টাইটা খুলে 2 হাত দিয়ে মায়ার 2 বাহু চেপে ধরে। সারাদিন শুধু মাহিন ভাই আর মাহিন ভাই, কি পেয়েছটা কি? হ্যাঁ, যতক্ষণ ওর বাসায় থাকো ততক্ষণও বাসায়ও থাকো না। কি চলছে দুজনের মাঝে? যে আমার বন্ধু আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল। আজকাল ওকে খুব মনে ধরেছে বুঝি। এখন আর কি, সব সম্পত্তির মালিক তুমি? চাইলেই চলে যেতেই পারো। যেতে হলে একবারে যাও। এভাবে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক করে লাভ কি? নাকি সবাই জেনে যাবে বলে রাতে? মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায়। চলে যাব? হ্যাঁ যাব তো, খুব শীঘ্রই যাব, তবে আপনার চিন্তাধারার মতো করে নয়। আর আজ যে আমায় নিয়ে আর মাহিন ভাইয়ার মতো ফেরেস্তার মতো মানুষকে নিয়ে বাজে কথা বলছেন, 2 দিন পর তাকে দেখেই তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে। তার মতো মানুষ দুটো হয় না। আর খুব শীঘ্রই সব উত্তর পেয়ে যাবেন। খুব শীঘ্রই বলেই মায়া বেরিয়ে যায়। অয়ন দেয়ালের সাথে নিজের হাত বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। মায়া নিজে নেমে আসে, রফিককে বলে গাড়ি বের করতে। মায়া গাড়িতে উঠে যায়। আজ খুব অসহায় লাগছে নিজেকে, খুবই। অয়ন ছিল জীবনের শেষ সম্বল, ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে। ছি! খুব পেন হচ্ছে নীরার। মাহিন আলতো করে জড়িয়ে আছে নীরাকে। গতকাল ডেলিভারির ডেট দিয়েছিল ডাক্তার। গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চলল। নীরাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে। মাহিন ভয়ে কুকড়ে আছে। মায়াকে ছাড়ে কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না মাহিন। এই 9টা মাস মায়াই সবসময় নীরার খেয়াল রেখেছে, তাই আজ মায়াকে না জানিয়ে কোনো স্টেপ নিতে পারছে না মাহিন। যদি হিতে বিপরীত হয়? তাছাড়া ডাক্তার বলেছেন নীরার নর্মালে ডেলিভারি হবে। যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে। খুব ভয়ে আছে মাহিন। নীরা ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন কতক্ষণ নীরার বাথায় হাত বুলিয়ে দিল। তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করল। এমন সময় কলিং বেল বাজতেই তাড়াহুড়ো করে দরজা খুলে দেয় মাহিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, দেখো না ও কেমন করছে, আমার তো আর ভালো লাগছে না। দেখি একটু ভেতরে যে। মাহিন দরজা থেকে সরে আসে। মায়া এসে নীরার মাথার কাছে বসল। নীরু, নীরু।
খুব খারাপ লাগছে? খারাপ লাগলে বলবি আমায়। ভাইয়া, আপনি ওর কাছে বসুন, আমি বরং স্যুপ করে আনি ওর জন্য। আচ্ছা। মায়া শাড়ির আঁচল গুজে দাঁড়িয়ে স্যুপ নাড়ছে। ডিম ভেঙে দিতেই কিছু একটা লেগেছে মায়ার চোখে। মায়া চোখ গোছলাচ্ছে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মাহিন। ভাবি হলো? এই তো হয়ে এসেছে প্রায়। কি হয়েছে চোখে? বুঝতে পারছি না, জ্বালা করছে। দেখি তো। মায়া হাত সরিয়ে নিল। মাহিন আস্তে করে মায়ার চোখ খুলে ফুঁ দিতে শুরু করল। বেশ কিছুক্ষণ ফুঁ দিতেই জ্বালা কিছুটা কমে এলো। মায়া হাসি দিতেই মাহিনও হেসে দিল। মায়া বাটিতে স্যুপ বেড়ে পেছনে ঘুরেই রীতিমতো শখ খেল। চলবে। মায়ার সংসার পর্ব ২০। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। মায়া পেছনে ফিরতেই রীতিমতো শখ খেল অয়ন। আরে অয়ন, তুই হঠাৎ কেন এসে কি খুব ডিস্টার্ব করে ফেললাম? আরে না, তা বলিনি। এভাবে হঠাৎ এলি তো তাই। ও, আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম। তা কেমন চলছে দিনকাল? দেখে তো মনে হচ্ছে বেশ সুখী আছিস। মাহিন হেসে বলল। ঠিক কেমন আছি এখন বলতে পারছি না। কেন, আমি আসাতে? মাহিন না বুঝলেও মায়া অয়নের কথার মানেগুলো বেশ বুঝতে পারছে। অয়নের চোখগুলো অসম্ভব লাল, রাগ চোখ মুখে ফুটে উঠছে। কিন্তু এসব নিয়ে একটুও ভাবছে না মায়া, কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন। মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাহিন স্যুপের বাটিটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায়। অয়ন হাত মুঠো করে মায়ার দিকে এগিয়ে আসছে। মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে যাচ্ছে। পেছনে কিছুর সাথে পিঠ ঠেকতেই অয়ন মায়ার গলা চেপে ধরে। এত জোরে চেপে ধরেছে যে মায়া শ্বাসই নিতে পারছে না। ফর্সা মুখ নীল আকার ধারণ করছে প্রায়। অয়ন মায়ার মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার থেকেও কি আমার বন্ধু তোকে বেশি সুখে রাখে, যার জন্য রাত বিরাতে চলে আসিস ওর বাসায়? একাই তো আছে, বেশ আনন্দ ফুর্তি করতে পারবি। তাই কথাগুলো মায়ের কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছে। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চোখ বুজে আসতে চাইছে মায়ার। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। শব্দ কানে আসতেই অয়ন মায়ার গলা হালকা করে চেপে ধরে। এমন সময় আরও একটা চিৎকার আসতেই অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে। অয়ন ততক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মায়া নিচে বসে কাশতে থাকে। গলায় নীল দাগ বসে গেছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে। জোরে জোরে শ্বাস ছেড়ে তাসছে মায়া। নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। একটা অন্তঃস্থতা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন। মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেয়ালের দিকে। দেয়ালে মাহিন আর নীরার অনেক ছবি লাগানো। বিয়ের ছবি আছে, বাগানে বসার ছবি আছে, আরও নানা রকম খুনছুটি দেয়ালে ছবি আকারে ঝুলে আছে। অয়ন চারদিক ভালো করে দেখে আবার ওদের দিকে তাকালো। কয়েক মিনিট নীরার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের। এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল। ওদের বিয়ে হলো কবে? অয়নকে জানানো হয়নি কেন? কি হচ্ছেটা কি এসব? এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন। আবার কি যেন ভেবে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকেই অতকে উঠে অয়ন। মায়া কাশছে আর মুখ থেকে রক্ত পড়ছে। অয়ন মায়ার কাছে যেতেই আবারও গল গল করে রক্ত বেরিয়ে এলো গলা দিয়ে। অয়ন ধরতে যাবে এমন সময় বসা অবস্থায় সরে যায় মায়া। আমায় ছোবেন না, অনেক কষ্ট করে বলেই মায়া উঠে দাঁড়ায়। গলা চেপে ধরে বাহিরে চলে যায়। অয়ন সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে মায়া গেস্ট রুমে এসে আবারও বমি করল। রক্ত দেখে অনেক ভয় পেয়েছে মায়া। বরাবর সেই সময়টার কথাই মনে আসছে যখন খুব করে জোরে গলা চেপে ধরেছিল অয়ন। অয়ন কি মানুষ? কেন এতটা অত্যাচার করে? ভেবেই মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া। নীরা খুব পেইন হচ্ছে, না পেরে চিৎকার করছে নীরা। মায়া ওড়নায় মুখ মুছে দৌড়ে নীরার রুমে যায়। মাহিনকে কোলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। মাহিন যেতেই মায়া বলল, ভাবি, আমি আর 1 মিনিটও দেরি করতে পারলাম না। ওকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, সেটাই ভালো হবে, আস্তে করে বলল মায়া। গলায় খুব ব্যথা করেছে মায়ার। আজ আরেকটু হলেই মরে যেত মায়া। মাহিনের পেছনে পেছনে মায়া বাহিরে বেরিয়ে এলো। নীরা চিৎকারে অয়নও সেখান থেকে বাহিরে বেরিয়ে এলো। মায়া গাড়িতে উঠতেই মাহিন মায়ার কোলে নীরার মাথা দিয়ে নীরাকে সিটে শুইয়ে দেয়। মাহিন গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। অয়ন হ্যাবলার মতো চেয়ে থেকে গাড়িতে উঠতে নিলেই দেখে সদর দরজা খোলা। অয়ন আবার বাসার ভেতর যায়।
তাকে দরজার পাশের ঝোলানো চাবি নিয়ে দরজার লক করে বেরিয়ে আসে। গাড়ি উঠে দ্রুত ড্রাইভ করতেই অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায়। মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটালে এসে পৌঁছায় অয়ন। নীরাকে কেবিনে দিয়ে সামনে পায়চারা করছে মাহিন। অয়ন মাহিনের দিকে একবার তাকাচ্ছে, একবার মায়ার দিকে। মায়া বসে আছে, একবার গলায় হাত দিচ্ছে, আবার ওপারে অপারেশন থিয়েটারের দিকে। আর মাহিন বারবার ওদিকে তাকাচ্ছে আর হাত মুঠো করে বিড়বিড় করে কি যেন পড়ছে। কতটা আঘাত দিয়েছে আজ মায়াকে তা ভেবে অনুতপ্ত অয়ন। তার এত ভালো একটা বন্ধুকে নিয়ে এত সন্দেহ করেছে, সবটা না জেনেই। আর মায়া এতদিন নীরার প্রেগন্যান্সির জন্যই গত কয়েক মাস যাবৎ মাহিনের বাসায় আসতো, আর ও কিনা বাজে কথা শুনিয়েছে, ভেবেই লজ্জা পাচ্ছে অয়ন। আর কখনো মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না অয়ন। তাহলে কি ওর কাছে আসতে গিয়ে আরও দূরে চলে গেল? মাহিনের কাঁধে অয়ন হাত দেয়। মাহিন ঘুরে দাঁড়ায়, মাহিনের চোখে পানি, শরীরটাও কাঁপছে। অয়ন বিস্মিত চোখে চেয়ে আছে মাহিনের দিকে। অয়ন, ও ঠিক আছে তো? কতক্ষণ হলো, কোনো খবর পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, দেখবি নীরা একদম সুস্থ থাকবে, আর বাবুও। সত্যি বলছো তো? স্বস্তির নিঃশ্বাস নেয় মাহিন। এশার আজান দিতেই মাহিন মায়ের কাছে দাঁড়ায়। মায়ের হাতটা ওর দুই হাতের মুঠোয় নিয়ে নেয়। বোন, ওর দিকে একটু খেয়াল রেখো, আমি নমাজ পড়ে আসব। মায়া শুধু মাথা নাড়ায়। মাহিন হসপিটালের পাশের মসজিদে চলে যায়। মায়া চুপ করে বসে আছে। অয়ন কিছুক্ষণ পায়চারা করে মায়ের পাশে বসল। মায়া ভয় পেলেও প্রকাশ করতে পারল না। অয়ন কিছু বলতে পারছে না। কিছু বলতে চাইলেও এমন সময় ডক্টর বেরিয়ে এলো। মায়া এগিয়ে গেল। মিসেস মায়া, পেশেন্টের রক্ত লাগবে। রক্ত ও পজিটিভ, যা আমার ইভেন ঢাকার কোনো ব্লাড ব্যাঙ্কেই নাই। এখনই আর্জেন্ট ব্লাড লাগবে। মায়ের ব্লাড গ্রুপও ও পজিটিভ। স্কুলে পড়াকালীন সবার ব্লাড টেস্ট করানোর সময় দুজন করেছিল। সেই থেকেই মায়া জানে নীরায়ের রক্ত একই। মায়া আস্তে করে বলল, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব, চলুন। ডক্টর একবার মায়াকে ভালো করে দেখল, তারপর বলল, কিন্তু আপনাকেই তো অসুস্থ মনে হচ্ছে খুবই, আপনি কি করে? অত কথা বলার সময় নেই ডক্টর, আমার থেকেও এখন ওর বেঁচে থাকাটা জরুরি। ওর সন্তান আসছে, ওর স্বামী ছাড়া আর কেউ থেকেও নেই। আমার থেকে ওর বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার যে বলেই থেমে গেল মায়া। চলুন, গলায় ব্যথা করছে, আটকে আসছে কথা। ডক্টর কিছু সেকেন্ড চুপ থেকে বলল, চলুন। মায়াকে নিয়ে যাওয়া হলো ভেতরে। অয়ন কিছু বলতে চেয়েও পারল না। আজ নিজেকে খুব অসহায়, ছন্ন ছাড়া বাজে মানুষ মনে হচ্ছে। কতটা আঘাত করেছে আজ। মাহিন হন্তদন্ত হয়ে এলো। অয়ন, ডক্টর এসেছিল, ভাবি কোথায়? মায়া নীরাকে রক্ত দিতে গেছে, ওর রক্ত লাগবে। অয়নের কথায় চুপ করে যায় মাহিন। নীরা ঠিক আছে তো? ওকে আগের মতো সুস্থ স্বাভাবিক ফিরে পাবে তো? ও আগের মতো ঠিক হয়ে যাবে তো? এমন নানা প্রশ্ন এসে জড়ো হচ্ছে মনে। মাহিন চুপ করে বসে পড়ল। জানিস অয়ন, সেই প্রথম থেকে ভাবি আমাদের পাশে ছিল। নীরাকে খাওয়ানো, ডক্টর দেখানো, রেগুলার হাঁটাহাঁটি করা, সবকিছুতে মায়া পাশে ছিল। সবসময় মায়ার মতো করেই আগলে রেখেছে নীরাকে। আমি নীরাকে যতটা ভালোবাসি, মায়াও নীরাকে তেমন করেই ভালোবাসে। কত সময়ে কতভাবে সাহায্য করেছে আমাদের। আমি ভাবি নয়, যেন একটা বোন পেয়েছি রে। নিজের বোন হলেও এতটা করতো না। সবসময় নিজের ভাইয়ের মতো করে সব কাজে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। আজ রক্ত দিয়ে আমার বউটাকে বাঁচাচ্ছে। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সত্যি অয়ন, তুই খুব ভাগ্যবান, খুব। মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে অয়নের কাঁধে হাত রাখল। কথাগুলো আরও বেশি আঘাত করেছে অয়নকে। তীরের মতন ফুটেছে ক্ষতস্থানে। অয়ন কতটা খারাপ ভাবতে পারল কি করে? এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে অয়ন। কিছু সময় পর বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। মাহিন দ্রুত পায়ে সামনে এগোতেই নার্স বাবু কোলে নিয়ে মাহিনের সামনে দাঁড়ালো। এই নিন মিস্টার মাহবুব, আপনার মেয়ে। আর নীরা কোথায়? ও কেমন আছে? আমি ওকে দেখতে চাই। কোথায় ও? উত্তেজিত হয়ে বলল মাহিন। রিল্যাক্স মিস্টার মাহবুব, আপনার স্ত্রী সুস্থ আছে। ইভেন উনি ভালো একদম। কেবিনে দেওয়া হয়েছে ওনাকে, আপনি দেখে আসুন। মাহিন দ্রুত পায়ে কেবিনে চলে গেল। নীরা কপালে হাত রেখে শুয়ে আছে। মাহিন পাশে বসে নীরার একটি হাত ওর 2 হাতের মুঠোয় নিয়ে বলল, কেমন লাগছে এখন? নীরা কপাল থেকে হাত সরিয়ে বলল, ভালো। বাবু দেখেছ, একদম তোমার মতো হয়েছে মেয়েটা। না দেখিনি। দেখেছ তোমার শরীর কতটা দুর্বল? নর্মাল ডেলিভারিতেই এ অবস্থা। স্যালাইন দিতে হলো, রক্ত দিতে হলো, ঠিকভাবে একদমই খাও না। নীরা মুচকি হেসে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত ভেবো না। বাবুকে কোলে নাও। আর মায়া কোথায়? আমাকে রক্ত দিয়ে আবার সে অসুস্থ হয়ে যায়নি তো? নার্স অয়ন দরজায় সামনে দাঁড়িয়েছিল। মাহিনের কথা শুনে অয়ন মাহিনের দিকে তাকিয়ে আছে, আর দুজন নার্স চোখাচোখি করছে। এমন সময় মায়া আস্তে করে কেবিনে ঢুকল। আজ ওনার জন্যই এতটা সুস্থ আপনি। উনি না থাকলে যে আজ কি হতো। ওনার সাহসেই আজ আপনি আপনার স্ত্রী সন্তানকে একসাথে সুস্থ অবস্থায় দেখতে পারছেন।
একজন নার্স মায়াকে দেখেই কথাটা বলে ওঠে। এখন এসব কথা থাক, আস্তে করে বলল মায়া। বাবুকে আলতো করে কোলে নিয়ে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেল। ভালো করে কোলে নিতে পারে না, একদম ছোট তো, মায়া হালকা করে ধরে আছে। অয়ন, এদিকে আয়। অয়ন মাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়নকে খুব অসহায় ছন্ন ছাড়া দেখাচ্ছে। হয়তো কিছু হয়েছে ভেবেই মাহিন বলল, নে ওকে কোলে নে। অয়ন কাঁপা কাঁপা হাতে বাবুকে কোলে নেয়। এক অন্যরকম অনুভূতি হচ্ছে অয়নের। হাত কেমন কাঁপছে, বুকের সাথে মিশিয়ে ধরল অয়ন। বাবু চুপ করে ঘুমিয়ে পড়ে। অয়ন এই প্রথম এত ছোট বাবু কোলে নিল। কেমন যেন লাগছে ওর, বুক ঢিপঢিপ করছে আরও বেশি। অয়ন বাবুর কপালে একটা চুমু খায়, তারপর আলতো করে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে নীরার পাশে শুইয়ে দিল। আপনারা কাল বিকেলেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, বলেই নার্স দুজন বেরিয়ে যায়। ওদের স্পেসের জন্য মায়াও বেরোতে নেয়, অমনি মাথাটা ঘুরে যায়। দেয়ালে মাথাটা জোরে বাড়ি লাগে। মায়া ঢেলে পড়তেই অয়ন ধরে নেয়। চিৎকার করে উঠে অয়ন, মায়া! মায়ার সংসার পর্ব ২১। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রবণ। জ্ঞান ফিরলে মায়া নিজেকে বিছানায় আবিষ্কার করে। আধো আধো চোখে চারদিকে চোখ বুলায়। অয়ন সোফায় বসে আছে, মাথা নিচু করে। মায়ার মাথাসহ গলা খুব ব্যথা করছে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মায়া। অয়ন উঠে গিয়ে খাবার আনতে যায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে মায়া কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছে। কিছু খুঁজছ? অয়নের কথার কোনো জবাব না দিয়ে মায়া একটা কাগজ বের করে। আস্তে আস্তে এসে সোফায় বসে। অয়ন খাবারের প্লেটটা টেবিলে রেখে মায়ার পাশে বসে। মায়া, আমি বলতে চাইছিলাম যে। বলুন, আস্তে করে বলল মায়া। তোমার কি খুব কষ্ট হচ্ছে? হওয়াটা কি অস্বাভাবিক? আম সরি, আসলে তখন মাহিন তোমার চোখে ফু দিয়ে দিচ্ছিল বলে নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলব না, বাজে কথা শোনাব না। যাই হয়ে যাক, কখনো তোমাকে অবিশ্বাস করব না। আই প্রমিস। প্লিজ এবারের মতো মাফ করে দাও। এক নিঃশ্বাসে বলল অয়ন। আমি আপনাকে আর কখনো সেই সুযোগটাই দেব না মিস্টার চৌধুরী। আর বরাবরই আমি এমনিতেই মাল খাই বিনা দোষে, বিনা অপরাধে। আজ কি মনে হচ্ছিল জানেন? সেদিন ভুল করে ছাদের রেলিংয়ে উঠে পড়েছিলাম, কিন্তু সেদিন আমার সত্যি সত্যিই ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমিও শেষ হয়ে যেতাম, সাথে সাথে সব সন্দেহ, অভিযোগ, অত্যাচারও। মায়া? তাচ্ছিলের হাসি দেয় মায়া। কলমটা নিয়ে একটা কাগজে সাইন করে, তারপর অয়নের দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কি এটা? মনে আছে, বাবা যাওয়ার দিন একটা কাগজে আমায় সাইন করতে বলেছিল? সেটা ছিল একটা উইল। বাবা তার সকল সম্পত্তি ৩ ভাগ করে ১ ভাগ আমার নামে করে দিয়েছিলেন। সেটাই আমি আজ আপনার নামে লিখে দিলাম। বাস, সব দায় শেষ করে দিলাম। বলেই আবার হাসে মায়া। অয়ন করুণ চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কি বলছো? দায় মানে? কি করতে চাচ্ছে মায়া? অয়ন এগিয়ে আসে মায়ার দিকে। মায়া আজ একটুও পিছোয়নি, ঠাঁই বসে আছে। অয়ন আচমকা মায়াকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। মায়া কেঁপে ওঠে। কতদিন পর অয়ন এভাবে জড়িয়ে ধরেছে জানা নেই মায়ার। কতদিন পর এভাবে স্পর্শ পেল জানা নেই মায়ার। মায়া দৃষ্টি স্থির করে সামনে তাকিয়ে আছে। মায়া, প্লিজ এমন কিছু করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনোদিন সন্দেহ করব না। যাই হোক, আমি আগে তোমার থেকে জানতে চাইব। এবারের মতো ক্ষমা করে দাও মায়া, প্লিজ। মায়া কিছু বলল না। বেশ সময় ধরে বুকে জড়িয়ে রেখেছে মায়াকে। মায়াও চুপটি করে আছে। অয়নের আজ খুব ভালো লাগছে মায়াকে এভাবে জড়িয়ে রাখতে। দুজনেই চুপ করে আছে। বুকের ঢিপঢিপ আওয়াজগুলো খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। দুজনেই তা অনুভব করছে। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেছে জানা নেই। নীরবতা ভেঙে মায়া বলল, আমার ক্ষুধা লেগেছে। অয়ন মায়ার থেকে সরে এসে বাঁ হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল। তারপর মায়াকে তুলে খাইয়ে দিতে লাগল। মায়ার গলা খুব ব্যথা করছে, খেতে পারছে না। অয়ন বুঝতে পেরে খাবার রেখে নিচে চলে যায়। মায়া যাওয়ার পানে চেয়ে আছে। স্যুপ হাতে ফিরে আসে অয়ন। এটা খেয়ে নাও, কাল তোমায় নিয়ে ডক্টরের কাছে যাব। তার হয়তো আর দরকার হবে না। মানে? না, কিছু না। ও, তাহলে খেয়ে নাও। হুম। সকালে পরে। হাতে চিঠি নিয়ে থেয়ে মেরে বসে আছে অয়ন। কিছু ভাবতে পারছে না সে। দুনিয়া অন্ধকার লাগছে। মায়া এভাবে ওকে ছেড়ে চলে যাবে ভাবতে পারেনি অয়ন। রাতে কত বুঝিয়ে মায়াকে বুকে নিয়ে জোর করে ঘুমিয়েছে অয়ন।
কত প্রশান্তি লাগছিল ওকে জড়িয়ে ঘুমাতে। মনে মনে বলছিল রোজ তোমায় বুকে নিয়ে ঘুমাবো আমি, কিন্তু সকালে এত বড় আঘাত পাবে ভাবেনি অয়ন। মায়ার লেখা চিঠি হাতে নিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল অয়ন। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছে না। বুকে চিনচিন ব্যথা করছে। মায়ার শূন্যতা প্রবলভাবে টের পাচ্ছে অয়ন। মনে হচ্ছে মায়াকে ছাড়া ওর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মায়াকে ছাড়া বাঁচতেই পারবে না ও। চিৎকার করে বলে, মায়া। কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। হয়তো কখনো সেই অধিকারটা পাইনি। সেই প্রথম থেকেই সবার বিরক্তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। নানা সময় নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছি। কেউ একজন স্বামিত্বের অধিকার ফুলিয়েছে। কখনো সে বুঝতে চায়নি। বিনা দোষে অনেক মার খেতে হয়েছে। অবশ্য এটা তো আমি অভ্যস্ত, কারণ ছোটবেলা থেকেই। যাই হোক, বাবাকে হারিয়ে খুব কষ্টে বড় হয়েছি। মাকে হারিয়েছি, মণিকে হারিয়েছি, প্রিয় বন্ধুটাকেও হারিয়েছি। আরেক বাবা মাও চলে গেছেন একা রেখে। তবুও বাঁচতে চেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও আমি হেরে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমি, আর পারছি না। একটু শান্তিতে বাঁচতে চাই, আর কিছুই চাই না। তাই সব রেখে নয়, আপনার সব কিছু আপনার করে দিয়ে একবারে চলে যাচ্ছি। আর ফিরতে চাই না, আর ফিরবও না। আমি মামার কাছে যাচ্ছি না, দয়া করে মামাকে টেনশন দেবেন না। ভেবে নেবেন কোনো এক দুর্ঘটনায় আমি মারা গেছি। জানি না কি লিখছি, কি লিখতে চাইছি, তবে এটুকু বলবো, কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেবেন। মায়া নামে কেউ ছিল, ভুলে যাবেন। ভালো থাকবেন, নতুন করে সংসার শুরু করুন, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। মায়া। কাগজের লেখাটায় আরও একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ায় অয়ন। শেষ দুলাইন খুব রাগ তুলে দিয়েছে। কাগজটাকে মুছড়ে বিছানায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের উপর সব গয়না রাখা। কিছুই সাথে নাইনি। কোথায় যেতে পারে ও? কোথায় যাওয়ার জায়গা আছে ওর এই শহরে? কোনো বিপদে পড়ে যদি? কোথায় আছে এখন? কোথায় পাবো ওকে? এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে। অয়ন ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলে। শব্দ পেয়ে মুন্নি উপরে আসে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অয়ন মায়ের ফোনে কল দিতেই ফোনটা পাশের টি টেবিলে বেজে ওঠে। রাগে নিজের ফোনটা আছাড় দিয়ে চাবি নিয়ে বেরিয়ে যায়। দরজার পাশ থেকে মুন্নি বলে ওঠে, আমার মনে হয় ভাবি খোরশেদ কাকুর বাসায় গেছে। অয়ন কপাল কুঁচকে মুন্নির দিকে তাকায়। হাঁ, কালকে কাকুই ভাবিকে কল দিছিল। আমেনা আন্টি, অর্থাৎ এশার সৎমা, ও খুব কান্নাকাটি করল ভাবির লগে কথা কইয়া। ঘরটা পরিষ্কার করে রাখিস বলেই আর 1 মিনিটও দাঁড়াল না অয়ন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এশা মায়ার পায়ের কাছে বসে কাঁদছে। মায়াও নীরবে চোখের পানি ফেলছে। মায়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে গাড়ি পাঠাইনি। সিফাতকে চিনো তুমি? সিফাত, ওই যে মাহিনের পার্টির দিন তোমাকে টাচ করল আর অয়নর কলার চেপে ধরল। শোনো তবে, স্নেহার মৃত্যুর আগের দিন আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘরে বসে বই পড়ছিলাম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ ছিল না। ইমন গিয়েছিল আমার জন্য ফুচকা আনতে। এমন সময় সিফাত 2জন ছেলেকে নিয়ে বাসায় ঢুকে। মিনতি আমাদের বাসার কাজের মেয়ে। ও দরজা খুলে দুতেই সিফাত সহ আরও 2জন লোক আমার ঘরে ঢুকে। জানতে চায় স্নেহা কোথায়। সিফাত স্নেহাকে বিয়ে করতে চায়। আমি জানতাম সিফাত ভালো ছেলে নয়, ও মেয়ে পাচারকারীর সাথে জড়িত। সিফাতকে আমি চলে যেতে বলতেই পাশের একজন বলে উঠল, মায়া, খবরটা পেলেই চলবে। মায়া কোথায়? ওরা আরও অনেক রকম কথা বলতে শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবুকে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাও বলিনি। একসময় ঘরের জিনিসপত্র উলটপালট করে ফেলে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। বাহির থেকে আসে না রুমে। একসময় সিফাত বাবু নামের একটি ছেলেকে বলে আমার পেটে লাথি দিতে। তখন আমি বলে দিই, তোমরা হোটেল প্লাসের পাশের কফি শপে আছো। কারণ স্নেহা যাওয়ার আগে বলে গেছিল ও আজ তোমার আর অয়নের সাথে দেখা করতে যাচ্ছে, আর তোমরা নাকি মাহিন ভাইয়া বাসায় যাবে। তারপর ওরা সবাই আমার হাত মুখ বেঁধে রেখে চলে যায়। চিৎকার করে কাঁদতে থাকে এশা। মায়া, মায়া জানো, যখনই আমি জানতে পারলাম স্নেহা আর নেই, আর সবার কাছে ওরা এটা ছড়িয়ে দিয়েছে যে আমি তোমাকে মারতে গাড়ি পাঠিয়ে স্নেহাকে মেরে দিয়েছি, তখন আমি অনেক অবাক হয়েছি জানো।
আমি নিচে নামতে গিয়ে ছিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। ইমন এসে দেখে সব শেষ। বলি কান্নায় ভেঙে পড়ে এসা। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, আমার একমাত্র বোনটাকে হারিয়েছি। যে বোনটা আমার নিজের মায়ের পেটের না হলেও তার থেকে বেশি আপন, তাকে বাঁচাতে পারিনি আমি। বাচ্চা মারা যাওয়ায় শ্বশুরগাড়িও হারিয়েছি, নিজের মাকে শেষ সময় পেয়েও হারিয়েছি। আমার আর কিচ্ছুই নেই। বিশ্বাস করো মায়া, আমি তোমাকে মারতে চাইনি। তুমি বিশ্বাস না করলে ইমনদের বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পারো। মায়া, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম রাগের বশে, কিন্তু যখনই ইমন আমায় বুঝতে শিখালো যে তোমার ক্ষতি করে আমার লাভ নেই, বরং আমার নিজেরই ক্ষতি হবে, তখন আমি বুঝেছি, নিজেকে শুধরেও নিয়েছি। আর ক্ষতি করতে চেয়েছিলাম বলেই আজ আল্লাহ আমার থেকে কত কিছু নিয়ে গেছেন দেখেছ। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে এসা। বিছানায় বসে আছে মায়া, মায়ার পায়ের কাছে বসে কাঁদছে এসা। মায়াও নীরবে চোখের পানি ফেলছে। সোফায় বসে আছেন খোরশেদ আলম, পাশে দাঁড়িয়ে আছেন আমেনা বেগম। সবার চোখেই পানি। আজ সবাই চুপ, কারোরই যে কিছু বলার নেই। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। এসা চোখ মুছে মায়ার পাশে বসে মায়ার হাতটা শক্ত করে ধরে। এর জন্যই আমি কাল বাবাকে দিয়ে তোমায় ডেকে এনেছি। বলো মায়া, তুমি আমায় মাফ করে দিয়েছ তো? বলো না। মায়া দুচোখ মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, আল্লাহ যা করেন নিশ্চয়ই কোনো কারণেই করেন, আর আমাদের ভালোর জন্যই করে। বলেই দীর্ঘশ্বাস ছাড়ে। উঠে ইমনের হাত এশার হাত রাখে। ভালো থাকো তোমরা, সুখে থাকো। সবার মুখেরই প্রশান্তির হাসি ফুটে ওঠে। মায়া এশার মাকে সালাম করে, বেঁচে থাক মা, অনেক সুখী হ। এশার বাবাকেও সালাম করে, উনিও মাথায় হাত রেখে দোয়া দেন। ভাবি আবার আসবেন আমাদের বাসায়। আমাদের বাসা বলতে কিন্তু এটা নয়। ইমন, মা কি সবটা মেনে নিবে? এশা ইমনের মুখের দিকে চেয়ে বলে। মাই আমাকে ফোন করে সিসিটিভি ফুটেজটা দেখায়। মাই আমায় বলেছেন তুমি যেন মায়া ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না এশা। এশার মুখে সুখময় হাসির রেখা ফুটে ওঠে। আমেনা বেগম নিজের মেয়ের জন্য আঘাত পেলেও এশার সুখ দেখে প্রশান্তিময় হাসি হাসেন আর স্নেহার জন্য দোয়া করেন। ভাবি, সেদিনের পর থেকে সিফাত আর বাবু পলাতক, তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। ও আচ্ছা, বলে ওঠে মায়া। আচ্ছা, তাহলে আজ আমি আসি, বলেই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়া। এশা দরজা আটকে দেয়। চলবে। মায়ার সংসার, পর্ব ২২। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। দরজায় নক পড়ে ২-৩ বার। ইমন বিরক্তি নিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। অয়ন, তুই? অয়ন কিছু না বলে ভেতর ঢুকে যায়। ইমন, মায়া কোথায়? কে এসেছে বলেই এশা ড্রয়িং রুমে আসে। অয়ন এশাকে দেখে পুরাই শকড। ওড়না দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। ফুল হাতা জামা পরা, ব্রু এর কাটা দাগটা নেই, কপালে টিপ নেই, উচ্ছৃঙ্খল সাজও নেই, পুরো মাথা ঢেকে কাপড় দেয়া। অয়ন কোনোদিন কল্পনাও করেনি এশাকে এভাবে দেখবে। পুরো হয়ে যায় অয়ন। এশা অয়নের ওভাবে তাকানো দেখে মাথা নিচু করে নেয়। ইমনের কথায় হুশ এলো অয়নের। হ্যাঁ, মায়া কোথায়? ভাবি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। কতক্ষণ আগে? এই তো ৭-৮ মিনিট হবে। আচ্ছা, বলেই বেরিয়ে যেতে নেয় অয়ন। অয়ন, কিছু বলবি? কি হয়েছে, তো কেমন শুকনো লাগছে কেন? আর ভাবি কি তোকে বলে আসেনি? জানি না রে, তবে বলবো মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখতে পারছি না। বারবার আঘাত করে ফেলছি। কিছু মানুষের বিষেই আজ। যাই হোক, আসছি। বলেই বেরিয়ে যায় অয়ন। শেষ কথাটা যে এশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা ধীর বুঝতে পারছে এশা। কাঁদতে চেয়েও পারছে না। চোখে পানি টলমল করছে। ইমন দরজা আটকে এশার কাছে এসে দাঁড়ায়। দু চোখের পানি মছে, আলতো করে কোলে তুলে নেয়। মিষ্টি করে হেসে রুমের দিকে পা বাড়ায়। এশা ইমনের গলা জড়িয়ে বুকে মুখ গুজে কাঁদতে থাকে। কেঁদো না এশা, যা হবার হয়ে গেছে, কাঁদলে আর লাভ নেই, বরং নামাজ পড়ে দোয়া করো, সব যেন ঠিক হয়ে যায়। এশা শুধু মাথা নাড়ে। এশার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় ইমন। সারাদিন ধরে গাড়ি নিয়ে মায়াকে খোঁজে অয়ন, কোথাও পায়নি। অবশেষে ক্লান্ত হয়ে একটা পার্কের পাশে গাড়ি থামায়। শরীর চলছে না আর। সারাদিন কিছু খায়নি, তার উপর কড়া রোদ। প্রায় ২:৩০ বাজে। তীব্র রোদেই মেয়েটা কোথায়? বুক ফেটে কান্না আসছে অয়নের। মাথা নিচু করে গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল অয়ন। হঠাৎই লেকের এক কোণে চোখ গেল অয়নের। একটা মেয়ে নীল একটা জামা পরে বসে আছে। চুলগুলো উঠছে বিধায় মুখটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে দেখে অয়নের কলিজায় চিপ দিল মনে হল। ও দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে এলো। মায়া! কারো কথায় মুখে তুলে তাকায় মায়া। অয়নকে দেখে চমকে যায়। উঠে দাঁড়ায়। এখানে বসে আছো কেন? মায়া কিছু বলে না। কখন এলে? আর এখানে কেন?
মনে হচ্ছে কিছুই জানেন না মন ভান করছেন। না, আমি কিছুই জানি না। চল বাসায় চল। আমি যা বলার বলে এসেছি, আমি বাড়ি ফিরব না। দেখো মায়া, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করো না। আশেপাশে সবাই কেমন করে দেখছে আমাদের, দেখেছ? তো আপনি চলে যাচ্ছেন না কেন বলুন তো? অয়ন আর কিছু না বলে কোলে তুলে নেয় মায়াকে। মায়া হা হয়ে যায়। অয়ন মায়াকে কোলে নিয়ে এগোয়। এক মহিলা পাষ্টয়ের বলে উঠল তার স্বামীকে, দেখেছ বউকে কি ভালোবাসে, তুমি হলে তো ফেলেই চলে যেতে, বলেই তার স্বামী থেকে মুখ ঘুরিয়ে নেয়। অয়ন কথাটা শুনে মুচকি হেসে গাড়িতে উঠে মায়াকে বসিয়ে দেয়। মায়া বরাবর নেমে যেতে চাইছে, পাগলামি করছে, হাত পা ছুটছে। অয়ন মায়ার 2 হাত নিজের আয়ত্তে এনে দ্রুত ড্রাইভ করে। খুব তো ভালো চিঠি লেখা শিখেছ, তাই না? আজ বাসায় গিয়ে দেখবে কত চিঠি লিখতে পারো। আজ তোমায়। মায়া ভাবে আজও বোধহয় খুব মারবে অয়ন। ভয় নিয়ে চুপ করে বসে থাকে মায়া বাইরে তাকিয়ে। বাসায় এসে মায়াকে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মুন্নি দেখে মুখ টিপে হাসছে। মায়া মুন্নির দিকে কপাল কুঁচকে তাকাতে তাকাতেই অয়ন রুমে চলে যায়। দাদাভাই ভাবি খাবেন না? খাবার রেডি করছি। হ্যাঁ, আসছি একটু পর, বলেই অয়ন কাভার্ড খোলে। সেদিনের কেনার শাড়ি, চুড়ি আর জিনিসগুলো প্যাকেটসহ বের করে। মায়া, শাওয়ার নাও, আমি আসছি। কি? যা বললাম তাই শুনেছ, যাও। আমি একাই গোসল করব। না, আমিও যাব। না, আমি একাই যাব। না, আমিও যাব। বললাম তো একাই যাব। আমিও তো বললাম আমিও যাব। আমি যাবই না। অয়ন মায়ার হাতটা টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। বাহির থেকে দরজা আটকে দিল। আরে, আমি জামা কাপড় নেব তো। আমি আছি তো। মায়া আর কিছু বলে না, বিড়বিড় করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। অয়ন এক প্যাকেট থেকে শাড়ি আর এক প্যাকেট থেকে চুড়ি বের করে, দুল বের করে বেডের উপর রেখে দেয়। শার্ট খুলে সোফার উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অয়ন। মায়াকে ভেজা অবস্থায় পেছন থেকে জড়িয়ে ধরে অয়ন। কেঁপে ওঠে মায়া। অয়ন আস্তে করে মায়ার মুখটা উপরে তোলে। লজ্জায় তাকাতেই পারছে না মায়া। বড় বড় চুলগুলো ভিজে গেছে, চুল থেকে পানি ঠোঁট ছুঁয়ে পড়ছে। মায়া অয়নের থেকে যত সরে যেতে চাচ্ছে, অয়ন তত কাছে টানছে। জোর করে মায়াকে গোসল করিয়ে দেয় অয়ন। চুল মুছে দিচ্ছে আর নানা রকম কথা বলে যাচ্ছে। মায়ার লজ্জা পাচ্ছে, আবার অয়নের ওপর রাগও হচ্ছে। অয়ন নানা রকম কথা বলে হাসাতে চাইছে মায়াকে। মায়া জোরপূর্বক বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অয়ন হেসে দরজা আটকে দেয়। বেডের উপর শাড়ি, চুড়ি, প্রসাধনী দেখে চমকে যায় মায়া। গুটি গুটি পায়ে শাড়ি পাশে যেয়ে দাঁড়ালো মায়া। পাশে একটা চিরকুট রয়েছে। শাড়িটা হয়তো তোমার জন্যই তৈরি করা হয়েছে, পরে নাও, খুশি হব, অনেক দিন ধরে শাড়ি পরতে দেখি না। মায়া শাড়িটা হাতে নিয়ে বুকে জড়ায়। পরক্ষণেই মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন অয়ন নিজে বলেছিল শাড়ি পরে কখনো যেন ওকে মুখ না দেখায় মায়া। সাথে আরও কিছু বাজে মন্তব্যও করেছিল। মায়া সাথে সাথে শাড়িটা বিছানায় রেখে দেয়। কভার থেকে হলুদ একটা 3 পিস পরে ভেজা কাপড় হাতে নিয়ে পাশের রুমে চলে যায় মায়া। অয়ন হাসি মুখ নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়া, আমি ভাবছিলাম, বলেই সামনে তাকায় অয়ন। কোথায়? মায়া তো রুমে নেই। কোথায় গেল? শাড়িটাও পরে আছে। অয়ন ট্রাউজার, টি শার্ট পরে টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসে। মায়া হাঁটুর ওপর 2 হাত রেখে মুখ গুজে বসে আছে ফ্লোরে। অয়ন আস্তে আস্তে নিঃশব্দে মায়ার কাছে দাঁড়ায়। টুপ করে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় হচকুচি গেল মায়া। অয়নের শার্ট কামচে ধরে। নিজের রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে মায়ার সামনে। 2 হাত অয়নের 2 হাতের মুঠোয় নেয়। মায়ার ভালো লাগছে না অয়নের রূপাচরণ। মায়া একা থাকতে চাইছে, অয়নের থেকে দূরে। মায়া, যা হয়েছে ভুলে যাও। আমি তোমার থেকে ক্ষমা চেয়েছি অনেকবার। হ্যাঁ, আমার অনেক অন্যায় হয়েছে। না বুঝে অযথা তোমার উপর অত্যাচার করে, তার জন্য আমি দুঃখিত। চাইলেই কি ভোলা যায়? চাইলেই কি ভোলা যায় না? হয়তো না। শাড়িটা তোমার জন্যই এনেছিলাম, পরলে বেশ ভালো লাগবে, পরে নাও, আর কাল প্যাক করে নিও। কাল সন্ধ্যায় আমরা সিলেট যাচ্ছি। আমি যাব না। আমি যাব। জান না, করল কে? তুমি আমায় জান বললে? আহ, কি সৌভাগ্য আমার। যেতে বলেছি, জান বলিনি। আবার বললে? আহা, ধ্যাত, বউকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায় বলো? কি? যা শুনেছ তাই। আমি যাচ্ছি না। দেখা যাবে না, এখন শাড়িটা পরে নাও, আমি আসছি। এসে যেন রেডি পাই। নয়তো? নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? বলবো?
লজ্জা পাবে তো, বলবো কি? মায়া কপাল কুঁচকে অন্যদিকে তাকায়। অয়ন হো হো পড়ে হেসে ওঠে, বাইরে চলে যায়। মায়া শাড়ি পরে নেয়, দুলগুলো পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয়, চুলগুলো পরে খোপা করে নেয়। নিজেই নিজেকে দেখছে মায়া। বেশ সুন্দর লাগলেও আগের মতো উজ্জ্বলতা নেই। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে, চুলগুলো রুক্ষ হয়ে গেছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। এমন সময় খাবার প্লেট হাতে ঘরে আসে অয়ন। প্লেটটা টেবিলের ওপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় মায়ার কাছে। চুলগুলো খুলে দিতেই এক রাশ চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। অয়ন চুলে মুখ ডুবায়। মায়া চোখ বন্ধ করে। আস্তে আস্তে ঘাড়ে মুখ ডুবাতে কেঁপে ওঠে মায়া। অয়নের হাত খামচে ধরে। আমি কিচ্ছু দেখি নাই। মুন্নির কথা শুনে অয়ন হতে 3 কদম দূরে সরে যায় মায়া। লজ্জায় মুখই তো তুলতে পারছে না মায়া। দিলি তো রোমান্সের 13টা বাজিয়ে। দরজা খোলা রাখলে যে কেউ 13টা বাজাবেই। তখনও মানে? অয়ন আমতা আমতা করে বলল, না কিছু না, বল কি বলবি? আমি একটু থালার বাসায় যাইতেছি, তাই বলতে আসলাম। আচ্ছা যা। আচ্ছা। মুন্নি বেরিয়ে যেতেই অয়ন মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়া এক প্রকার ঝাড়া দিয়ে অয়নকে সরিয়ে দেয়। দেখুন, যখন তখন আপনার এই কাজগুলো আমার একদম ভালো লাগে না। চলবে। মায়ার সংসার পর্ব 23, লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। মায়ার শক্ত কথায় একটুও রাগেনি অয়ন, আবারও বুকে টেনে কপালে চুমু খায়। বিষয়গুলো মায়ার খুব ভালো লাগলেও স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না মায়া। কিছু একটা বাধা দিচ্ছে মায়াকে। অয়ন বিছানায় শুয়ে পড়ে। মায়া, এসো। কি? ভ্রু কুচকে বলল মায়া। বুকে এসো। না। না মানে এসো বলেই মায়াকে হেঁচকা টান দেয় অয়ন। মায়া অয়নের বুকের উপর পড়ে। এক রাশ লম্বা খোলা চুল অয়নের মুখে পড়ে। অয়ন গভীরভাবে মুখ গুজে সে চুলে। মায়া কিছুক্ষণ চুপ থেকে অয়নকে ধাক্কা দিয়ে সরে আসে। খুব লেগেছে অয়নের, কিন্তু একটু টু শব্দও করেনি। মায়া ব্যাপারটা বুঝতে পারলেও চুপ করে আছে। অয়ন চুল ঠিক করে হেসে আবারও জড়িয়ে ধরে মায়াকে। এবার মায়া আর কিছু বলে না। টুপ করে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। লাইট অফ করে জোর করে বুকে জড়িয়ে নেয় মায়াকে। মায়া কিছুক্ষণ ছোটাছুটি করার চেষ্টা করলেও একটু পর শান্ত হয়ে যায়। ঘুম আসছে না মায়ার, কিন্তু ঘাপটি মেরে শুয়ে আছে ঠিকই। হঠাৎ অয়নের ফোন বেজে ওঠায় মায়াকে আলতো করে বালিশে শুইয়ে দেয়। লাইট জেলে ফোন হাতে নিয়ে দেখে বাবা ফোন দিয়েছেন। হ্যালো বাবা, কেমন আছিস? ভালো, তোমরা? হ্যাঁ ভালোই। কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায় অয়ন। বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যায়, অয়ন ঘরে আসে না। মায়া একবার উঠে বসল, আবার শুয়ে পড়ল, আবার এপাশ ফিরল। বুকে মাথা রেখে ঘুমোতেই ভালো লাগছিল। বিষণ্ণ স্বরে বলল মায়া। তাই নাকি? বলেই হো হো করে হেসে দিল অয়ন। আচমকা অয়নের উপস্থিতিতে ঘাবড়ে যায় মায়া। লজ্জা পেয়ে মাথা নিচু করে। অয়ন লাইট অফ করে আবারও বুকে নেয় মায়াকে। প্রশান্তিময় এক ঘুম এসে ভর করে দুজনের চোখে। যেন কোনো বহু কাল ধরে ঘুমোয় না দুজন। অফিসের জন্য রেডি হচ্ছে অয়ন। আজ সিলেট যাওয়ার কথা ছিল, কিন্তু একটু অফিসের সমস্যা হওয়ায় তা হয়ে ওঠেনি। মায়া কফি হাতে উপরে উঠে আসে। এই নেন। থ্যাঙ্কস। নাস্তা করবেন? জলদি আসুন, বলেই মায়া বেরিয়ে চলে যাচ্ছিল। অয়ন পেছন থেকে মায়ার হাত টেনে ধরে। কি হলো? অয়ন মায়াকে নিজের পায়ের উপর দাঁড় করায়। কি হচ্ছেটা কি? টাইটা বেঁধে দাও। আমি পারি না। আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে নিজেই করে নিন। না যা বলছি তাই করো। অয়ন টাই বাঁধছে আর বলছে, দেখো এভাবে, তারপর এভাবে। মায়া অয়নের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক মায়া এই মানুষটার মুখে, দেখলেই যে কেউ গলে যাবে। কি দেখছ? কই, না তো কিছু না। তাহলে চলো। আর শোনো, 3 দিন পরে আমরা যাব, তাই গোছগাছ শুরু করে দিও। কি করো শুধু? কি বলবো? না কিছু না, চলো। মায়াকে নিয়ে নিচে নেমে আসে অয়ন। প্লেটে খাবার তুলে দিলে অয়ন চেয়ার টেনে মায়াকে বসায়, তারপর নিজে খায় আর মায়াকেও খাইয়ে দেয়। মায়ের চোখ দুটো ছল ছল করে উঠে ওঠে। কতদিন পর এভাবে কারো হাতে খাচ্ছে জানা নেই মায়ার। খুব কষ্টে চোখের পানি আড়াল করে। খাওয়া শেষ করে দরজা অব্দি আসে অয়ন। মায়াও পিছু পিছু আসে। মায়াকে কাছে টেনে কপালে চুমু খায় অয়ন। মায়া মাথা নিচু করে ফেলে। মুচকি হেসে বেরিয়ে যায় অয়ন। অফিসে মন বসছে না অয়নের। আজকাল খুব বেশি মায়ার কাছে থাকতে ইচ্ছে করে তার। কেন ও বুঝতেই পারে না। এটাই কি তাহলে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা?
ভেবেই হেসে উঠে অয়ন। স্যার কি কিছু ভাবছেন? জাহিদের কথায় চমকে যায় অয়ন। জাহিদ ওমরের পিএ, খুবই ভালো এবং বিশ্বস্ত লোক, অনেকটা বন্ধুর মতোই দুজন। জাহিদ, তোমায় না বলেছি আমায় স্যার বলবে না? আসলে হয়েছে বুঝেছি, এখন বলো কি বলবে। স্যার আসলে আমি ছুটি চাও? মুচকি হেসে বলে অয়ন। আসলে স্যার বুঝতেই পারছেন নতুন বিয়ে, তাই বউ বলেছে আজ বাসায় জলদি যেতে। ও রান্না করছিল তাই। আবারও হাসে অয়ন। আচ্ছা যাও। জাহিদ বেশ উৎফুল্ল হয়ে বলল, ধন্যবাদ স্যার, আসছি। অয়নেরও ইচ্ছে করছে এক্ষুনি বাসায় চলে যেতে, তেমন কাজও নেই, যাওয়াই যায়। অয়ন চাবি নিয়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে একটু এগোতেই একটা ছেলেকে কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন। কিছু না ভেবেই গাড়ি থেকে ছেলেটার কাছে যায়। কিছু গোলাপ আছে আর বেলি ফুলের মালা। স্যার, ফুলগুলা নেন না, একদম টাটকা। আমার বোনটা অসুস্থ, খুব টাকার দরকার। অয়ন ৫০০ টাকার একটা নোট বের করে এগিয়ে দেয় ছেলেটার কাছে। আমার কাছে তো ভাঙতি নাই। দিতে হবে না, রেখে দাও, তোমার বোনের ওষুধ কিনে নিও। ছেলেটা অয়নের হাতে ফুল দিতে দিতে বলল, আল্লাহ আপনারে অনেক সুখী করুক। অয়ন মুচকি হেসে ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিল। ছেলেটাও একগাল হেসে দিল। অয়ন গাড়িতে উঠে খুব দ্রুত ড্রাইভ করে বাসায় পৌঁছাল। কলিং বেল বাজালে মায়াকে সারপ্রাইজ দেওয়া হবে না, তাই নিজের কাছে রাখা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে, মনে হচ্ছে কেউ থালাবাটি ধরছেন। অয়ন পা টিপে টিপে রান্নাঘরে গেল। পেছন থেকে আস্তে করে খোপায় মালাটা দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল মায়াকে। মায়া চিৎকার করতে নিলে অয়ন মুখ চাপ ধরে। আরে আরে থামো। মায়া হাত সরিয়ে বলল, আপনি কখন এলেন? কিভাবে এলেন? দরজা কি খোলা ছিল? আমি তো আটকে দিয়েছিলাম। কিভাবে খুলল? কিছু নিয়ে যায়নি চোর? শান্ত হও, এক্সট্রা চাবি দিয়ে। ও এসো। কোথায়? হাতে তো হাত ধাও। মায়া হাত ধুয়ে নেয়। এই নাও বলে মায়ার হাতে একগুচ্ছ লাল গোলাপ দেয়। মায়া খুশিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অয়নের দিকে। এভাবে আর দেখতে হবে না। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিছু খাবার পাওয়া যাবে? মায়া মাথা তুলে বলল, হ্যাঁ, আগে ফ্রেশ হয়ে আসুন। অয়ন হেসে ঘরে চলে যায়। খাবার টেবিলে এসে একটা অন্যরকম গন্ধ পাচ্ছে অয়ন। নাকটা টেনে খাবারের বাটিগুলো থেকে প্লেট সরিয়ে চমকে যায় অয়ন। গরুর মাংস ভুনা, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজার সাথে ভুনা খিচুড়ি, সাথে তেঁতুলের চাটনি। অয়নের জিভে পানি চলে এসছে। চোখগুলো একবার খাবারের দিকে আরেকবার মায়ার দিকে যাচ্ছে। অয়ন এভাবে তাকানো দেখে মায়ার খুব হাসি পেল। হেসে দিল মায়া। অয়ন উঠে মায়াকে হাত ধরে এনে পাশের চেয়ারে বসায়। নিজেই প্লেটে খাবার তুলে নিল। মায়া শুধু হাঁ করে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন কখনো খাবার তুলে নিয়ে খেতে দেখেনি মায়া। আর এত খাবার প্লেটে তুলেছে, বাবা! অয়ন মায়াকে একটু খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। মায়াকে আর না দিয়ে নিজে একাকাই খেয়ে চলেছে। মায়া হাঁ হয়ে চেয়ে আছে। হঠাৎ অয়ন খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে এক তৃপ্তিময় হাসি দিল। খাবারটা বেশ ভালো হয়েছে বলেই মায়াকে খাইয়ে দিতে শুরু করল। মায়া, আজ সন্ধ্যায় শপিংয়ে যাব। কেন? সিলেট যাওয়ার আছে তাই। আপনি না বললেন আরও কিছুদিন পর? না, কাল সন্ধ্যায় রওনা হব, কারণ আমি অফিসের কাজ প্রায় সামলে নিয়েছি। বাকিটা জাহিদ সামলে নিবে। জাহিদ? ও আমার পিএ। ও আচ্ছা। আমি উঠছি। একটা ঢেকুর তুলে উঠে গেল। হাত ধুয়ে উপরে রুমে চলে গেল। মায়া সবকিছু গুছিয়ে রুমে যে থা হয়ে যায়। অয়ন পুরো রুম জুড়ে পায়চারি করছে আর পেটে হাত রেখে একবার খাটে একবার সোফায় বসছে। আপনার কি অস্বস্তি হচ্ছে? খাবার বেশি হয়ে গেছে বলেই মুখটা মলিন করে নিল অয়ন। মায়া কিছু না বলে বেরিয়ে গেল। ফিরে এলো হাতে লেবু পানি নিয়ে। খেয়ে নিন, ভালো লাগবে। টক লেবু পানি অয়নী বিকে বাড়িয়ে দিয়ে বলল মায়া। অয়ন হাতে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল। সেরে যাবে বলেই মুচকি হাসে মায়া। বিছানায় বসে মায়া। অয়নও মায়ার পাশে বসে দুষ্টুমি করা শুরু করে। একসময় মায়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অয়ন। সন্ধ্যায় অয়নের মাথাটা বালিশে রেখে ফ্রেশ হতে যায় মায়া। ফ্রেশ হয়ে কাপড় নিয়ে বেরিয়ে গেল। ১৫ মিনিটের মধ্যে রেডি হয়ে নিল মায়া। অয়নের সামনে দাঁড়াতেই অয়ন এক প্রসন্ন হাসি দেয়, কারণ পেট ব্যথা উধাও আর স্বস্তিও লাগছে। ঘুমটাও ভালো হয়েছে। কখন উঠলেন? এই তো এখনই। এখন কেমন লাগছে? বেশ ভালো। মায়া মুচকি হেসে লম্বা চুলগুলো খুলে আঁচড়াতে লাগল। মায়ার দিকে গভীরভাবে তাকিয়ে রইল অয়ন। মায়া, এখন আর বোরকা পরো না কেন? মায়া কাচুমচু করতে লাগল। মুখটা মলিন হয়ে গেছে।
অয়ন হেসে বলল, আজ থাক, নেক্সট টাইম বোরকা পরেই বেরিও। মায়া মাথা নেড়ে সম্মতি জানায়। দুজন বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। প্রায় ৩০ মিনিট পর মলে পৌঁছে যায় মায়া আর অয়ন। বিভিন্ন দোকান ঘুরে মায়ার জন্য কিছু শাড়ি, টপস, জিন্স, স্কার্ট কিনে অয়ন। মায়া লজ্জা পাচ্ছিল এসব কেনায়, তবে কিছু বলেনি। ছোটবেলায় তো এসবই পরত, গ্রামে চলে যাওয়ার পর থেকে আর পরেনি। তাহলে কেউ আবার ছোট হয়ে যাবে ভেবেই একটু হেসে দেয় অয়ন। অয়নের জন্য 2টো শার্ট, প্যান্ট, টি শার্ট, আরও কিছু ট্রাউজার কিনে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। খাবার অর্ডার করে পাশাপাশি বসে দুজন। খাবার আসতেই অয়ন মায়ার দিকে তাকায়। কাঁটা চামচ দিয়ে খেতে পারবে তো ভেবেই অয়ন তাকালো। মায়া চোখ বন্ধ করে আবার তাকালো। অয়ন বুঝল মায়া হয়তো তাকে কিছু ইশারায় বুঝিয়েছে। খুব সুন্দর করে খাচ্ছে মায়া। অয়ন তো দেখে অবাক হয়ে যায়, তবে এই বিস্ময় প্রকাশ করে না। মায়া ও অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। খাবার শেষ করে বিল পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। ফ্রেশ হয়ে দুজনই শুয়ে পড়ে। বেশ ক্লান্ত লাগছে, তাই এখন আর কিছু ঘোচগাছ করতে পারেনি। অয়ন মায়াকে বুকে জড়িয়ে ধরে, কপালে আলতো করে চুমু খায়। মায়াও চুপটি করে অয়নের বুকে মাথা রাখে। মায়া, কিছু সময় আগে তো ছটফট করছিলে, আমার কাছে থাকতে চাইছিলে না, দূরে সরিয়ে দিতে চাইছিলে। এখন কি হলো বলো তো, যে এত বাধ্য বউ হয়ে গেলে? মায়া কিছু না বলে আরো গভীরভাবে মুখ লুকায় অয়নের বুকে। অয়ন এক মিষ্টি হাসি দেয়। মায়া টের পায় সে হাসি। কিছু সময়ের মধ্যেই এক প্রশান্তিময় ঘুম ভর করে দুজনের চোখে। চলবে। মায়ার সংসার, পর্ব ২৪। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো। মায়া আর অয়ন মিলে সন্ধ্যায় সব প্যাক করে নিয়েছে। এখন রেডি হয়ে বেরোবার পালা। মায়া অ্যাশ কালার একটা শাড়ি পরে নেয়। অয়নও স্যুট পরে রেডি হয়ে নেয়। বেশ লাগছে দুজনকে। দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে দিল। সবকিছু নিয়ে বেরিয়ে এলো মায়া অয়ন। মুন্নি, জি, সাবধানে থাকিস। আপনারাও সাবধানে যাইয়েন দাদা ভাই। মায়া এগিয়ে মুন্নিকে বুকে জড়িয়ে নেয়। ভালো থেকো, আসছি। মায়া অয়ন বেরিয়ে যায়। গাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে, কারণ মায়া বায়না ধরেছে বাসে করে যাবে, তাই গাড়ি করে বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে ওরা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই অয়ন আলতো করে মায়ার মাথাটা নিজের কাঁধে তুলে নেয়। মায়াও শান্ত হয়ে চোখ বুজে। হ্যালো স্যার, কি খবর ওদিককার? স্যার, আমি বাসস্ট্যান্ডে খাড়ায় আছি, এখনও ওরা আইসা পৌঁছায় নাই। তুমি ভালোভাবে খোঁজ নিয়েছ তো? একদম সঠিক খোঁজ লইছি, আপনি টেনশন করেন না। আমি ওই দিকে প্লেন দিয়া পৌঁছায় যান, আমি ওগরে ফলো করে যাইতাছি। আচ্ছা, টাইম টু টাইম সব ইনফরমেশন আমার চাই কিন্তু। আচ্ছা স্যার, রাখতাছি। ফোন কেটে গেল। অয়ন, আমাকে অপমান করার ফল এবার ভুগবি তুই। মায়া, আমার এতদিনকার স্বপ্ন সত্যি হইতে যাইতাছে। তুই আমার বউ হবি ভাইবাই, আমার যে কি খুশি লাগতাছে। ওই আবির চৌধুরীরা মাইরা তোরে আজই আমার কইরা নিমু। বাসস্ট্যান্ড পৌঁছে অয়নের ডাকে মাথা তোলে মায়া। ঘুম ঘুম পাচ্ছে, তাই চোখে মুখে পানি ছিটিয়ে বাসে ওঠে ওরা। প্রথম দিক থেকে ৪ নম্বর সিট ওদের। নিজেদের সিটে বসে পড়ল মায়া অয়ন। তারপর অয়ন নেমে গিয়ে মায়ার জন্য অনেক আচার আর কিছু চিপস জুস নিয়ে আসে। মায়া, এই নাও। এত খাবার কখন খাবো? যেতে যেতেই। আমি কি রাক্ষস? আমার বউ। অয়নের কথায় হেসে দেয় মায়া। মায়া, তুমি জানলার পাশেই বসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। বাসে কি তোমার খারাপ লাগে? না, তেমন একটা লাগে না। বমি হয়? কখনো হয়নি, তাই আজ হবে কি না বলতে পারছি না। আর এত খাবার খেতে খেতে বমি করার সময় পাবো বলে মনে হচ্ছে না। মায়ের কথায় হেসে ফেলে অয়ন। যে যার সিটে বসে পড়তেই প্রায় ২০ মিনিটের মধ্যেই বাস ছেড়ে দেয়। অয়ন আগে কখনো বাসে চলাফেরা করেনি। শেষ কলেজে পড়ার সময় একবার ট্যুরে গিয়েছিল, তাই প্রথমে খারাপ লাগলেও এখন ভালোই লাগছে। ফুরফুর করে বাতাস আসছে। শরীরের ভিতর বাতাস যেন ফুরে ঢুকে যাচ্ছে। কয়েক মিনিটে শীতল হয়ে গেছে অয়নের শরীর। বেশ ভালোই লাগছে অয়নের। মায়া একবার এই জানলা দিয়ে আরেকবার ওই জানলা দিয়ে বাহিরে দেখছে। বেশ সময় পর মায়ের মনে হচ্ছে কেউ তাকে তীক্ষ্ণ নজরে দেখছে। মায়া সামনের দিকে তাকিয়ে দেখল, না তো, কেউ দেখছে না। পাশের বয়স্ক লোকটা তো ঘুমিয়েই পড়েছে। মায়া পেছনের দিকে ফিরতেই মনে হল কেউ চোখ সরিয়ে নিল। মায়ার বেশ খানিকক্ষণ সময় ধরে মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কেউ তাকে দেখছে। অয়ন ব্যাপারটা বুঝতে পেরে বলল, মায়া, তোমার কি নার্ভাস বা অস্বস্তি হচ্ছে? না, আসলে। আচ্ছা, তুমি এখানে এসে বসো। না, এখানেই ঠিক আছি, আপনি বসুন। তা তো বুঝতেই পারছি। এসো তো। বলেই অয়ন মায়াকে নিজের সিটে বসিয়ে দিল। মায়াও জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর বারবার হেসে উৎফুল্ল হচ্ছে। চুলগুলো খুলে দেয় অয়ন। বাতাসে লম্বা চুলগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। অয়নের মুখে আছড়ে পড়ছে। অয়ন ফোন বাহির করে মায়ার ছবি তুলতে হঠাৎ করে পেছনে তাকায়। কালো এক লোক মাফলার দিয়ে মুখটা ঢাকা এদিকেই ফিরেছিল।
অয়ন ফিরতেই লোকটা মাথা দ্রুত সরিয়ে নেয়। অয়ন বুঝতে পারে কেন মায়ার অস্বস্তি হচ্ছিল। অত মাথা না ঘামিয়ে মায়ার কিছু ছবি তুলে নেয়। বেশ আনন্দ উৎফুল্ল নিয়ে সিলেট পৌঁছে যায় মায়া অয়ন। মায়া বেশ খুশি। অনেকটা বাচ্চা হয়ে গেছে মায়া। সুন্দর কিছু দেখলেই অয়নের হাত চেপে ধরে দেখাচ্ছে। একা একাই হাসছে। আবার বিড়বিড় করে কি যেন বলে হেসে দিচ্ছে। অয়ন অনবরত মায়াকে দেখেই চলেছে। আর মুগ্ধ হচ্ছে। হোটেলে এসেই দেখা হয় ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবির চৌধুরী রাইট? ইয়া। এই নিন চাবি, 206 নম্বর রুমটাই আপনাদের। রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ায় দুজন। ফ্রেশ হয়ে বেশ সময় নিয়ে রেডি হয় দুজন। উদ্দেশ্য পাহাড়। মায়া শাড়ি পরতে নিলে অয়ন না করে। পাহাড়ে শাড়ি পরে উঠতে পারবে না, তাছাড়া যে পরিমাণ ঠান্ডা, শাড়ি পরে টিকতে পারবে না, জমে যাবে বলেই একটা লং কোট আর জিন্স হাতে ধরিয়ে দেয়। গাল ফুলিয়ে রেখেছে মায়া। এগুলো কিভাবে পরব? আমি পারব না। পাহাড়ে যেতে হলে পরতে হবে। এখন তুমিই ভাবো পরবি কি পরবে না। গাল ফুলিয়ে রাগ হয়েই রেডি হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়াতেই চমকে যায় অয়ন মায়া দুজনেই। মায়াকে একদম পুতুলের মতো লাগছে। অয়ন হাঁ তাকিয়ে আছে মায়ার দিকে। আস্তে আস্তে মায়ার দিকে যেয়ে কোপানি চুমু খায় অয়ন। বাহ, তোমায় দারুণ লাগছে। অয়নের কথায় মুচকি হেসে মাথা নয় মায়া। চুলগুলোকে একটু উঁচু করে বেঁধে নেয় অয়ন। আস্তে করে মায়ার ঘাড়ে মুখ গুজে অয়ন। মায়া আবেশে চোখ বন্ধ করে নেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় অয়ন। মায়াও বাধা দেয় না। কেউ দরজায় নক করতেই অয়নের হুঁশ এলো। মায়া থেকে সরে আসে অয়ন। মায়া লজ্জায় মাথা নিচু করতেই অয়ন হেসে মাথা চুলকাতে চুলকাতে দরজার সামনে যেয়ে দাঁড়ায়। দরজা খুলে দিতেই দেখল খাবার নিয়ে এসেছে। অয়ন খাবারটা হাতে নিয়ে আবারও দরজা আটকে দেয়। মায়া, খাবার এসে গেছে, খেয়ে নাও। উহু, খিদে নেই তো, তবুও খেতে হবে। উহু, আরে বসো তো। মায়ার হাত ধরে এনে সোফায় বসায় অয়ন। মায়াকে খাইয়ে দিতে শুরু করে অয়ন। মায়াও মুখ ফুলিয়ে গিলতে থাকে। অয়ন মায়াকে খাইয়ে দিচ্ছে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াকে খুব করে ভালোবেসে ফেলেছে অয়ন, তা টের পাচ্ছে। এই মেয়েটাকে ছাড়া 1 মিনিটও চলবে না আমার। কেন যে মেয়েটাকে আরও আগে থেকে ভালোবাসলাম না? তাহলে হয়তো ও পিচ্চিটা অত কষ্ট পেত না। খাওয়ার মাঝেই মায়ার কপালে চুমু খায় অয়ন। মায়া হতভম্ব হয়ে চেয়ে রইল। কি হলো এটা ভেবে উঠতে পারছে না। মায়ার এরূপ চাহনি দেখে অয়ন ফোকলা হাসি দিল। মায়াও হেসে দিল। মায়া আর আগের মতো নেই, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হয়তো ও আমায় ভালোবেসে ফেলেছে। আমি কি পেরেছি ওকে আমার করে নিতে? না, ও তো আমারই ছিল। এখন আরও নিবিড়ভাবে আমার হলো। এভাবেই সবসময় আগলে রাখব ওকে, কখনো কাছছাড়া করব না। এই মেয়েটাকে ছাড়া এখন আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। ও দূরে গেলে কি করে থাকব আমি? না না, ও কেন দূরে যাবে? ওকে দূরে রাখার কোনো প্রশ্নই আসে না। সবসময় আমার বুকেই রেখে দিব। কথাগুলো ভাবতে ভাবতে অয়ন এক স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। নিজে খেয়ে হাত ধুয়ে টেবিলে প্লেট রেখে উঠে গেল। পানি খাইয়ে দিল মায়াকে। তারপর মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগল অয়ন। মায়া ভাবছে সবার জীবনেই বোধহয় সুখ আসে, যেমন ওর এসেছে। অয়ন ওকে কতটা ভালোবাসে। যে ভালোবাসা একদম নিঃস্বার্থ। যে ভালোবাসায় নেই কোনো দৈহিক চাহিদা আকাঙ্ক্ষা। আছে শুধু প্রশান্তি। এক অন্যরকম অনুভূতির মেলা, যেখানে মুখে ভালোবাসার কথা না হলেও মনে মনেই সব কথা হয়ে যায়। কথা আদান প্রদান হয় চোখে চোখে। আমিও ভালোবাসি তোমায় অয়ন। হঠাৎই মায়ের কথায় চমকে যায় অয়ন। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া এ কথা বলছে ভাবতেই পারছে না অয়ন। অস্ফুট স্বরে বলল, কি বললে? ভালোবাসি। মায়া বলেই মায়াকে জড়িয়ে নেয় বুকে। মায়া, তোমার মায়ায় সেই কবেই পড়ে গেছি। আজ আবার নতুন করে পড়লাম। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি মায়াবতী আমার। আমার মায়াবতীটা। অয়নের কথা শুনে অয়নের মুখ বুকে লুকায় মায়া। অয়ন আলতো করে মায়ার মাথাটা বুকে চেপে ধরে। স্যার, আপনি হোটেলের পাশের পাহাড়টায় আয়া পড়েন। যা করণের হেনই হইব। তুমি কি দুজনকেই? স্যার আহেন আগে দেখি কি। দেখা দেখির কিচ্ছু নাই। সার্ভ জানিয়ে দিচ্ছি। আমার শিকার আমি, তোমার শিকার তুমি। বুঝেছ? হ্যাঁ স্যার বুঝছি। আমি আইতাছি, আপনি আহেন। ফোন কেটে গেল। পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অয়ন মায়া। অয়ন শক্ত করে মায়ের হাতটা ধরেছে। চলবে। মায়ার সংসার পর্ব 25 লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। মায়ার হাতটা শক্ত করে ধরে বিভিন্ন জলাজঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়াকে নানারকম কথা বোঝাচ্ছে, এটা করো না সেটা করো না, আমার থেকে দূরে দাঁড়াবে না, কিনারায় যাবে না। অয়ন যা বলছে কিছুই যেন মায়া কানে নিচ্ছে না। মায়া ব্যস্ত চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনে। কত স্বপ্ন ছিল একদিন প্রাণ ভরে এসব সৌন্দর্য উপভোগ করবে। স্বপ্ন সত্যি হয়েছে ভেবেই আরও উৎফুল্লিত হচ্ছে মায়া। ঠান্ডা বাতাস শরীর ফুঁড়ে ঢুকে যাচ্ছে। বাতাসে মুখ জমে যেতেই মায়া হেসে উঠছে। অয়ন বকবক করেই চলেছে। দীর্ঘ সময় ট্রেকিংয়ের পরে পাহাড়ে পৌঁছায় ওরা। পাহাড়টা তেমন উঁচু না, তবে আসতে বেশ সময় লাগে।
তাই বেশ অনেক মানুষই পাহাড়ে বেড়াতে এসেছে। কেউ প্রকৃতির স্বাদ গ্রহণ করছে, কেউ বা হাঁটছে, কেউ বা নিজের ছবি তোলায় ব্যস্ত, কেউ বা প্রকৃতির রূপ ফোনে বন্দি করতে ব্যস্ত। মায়া উঠেই অয়ন হাত ছেড়ে দুহাত দুদিকে মেলে দিল। অয়ন মায়ার এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে নিল। অয়ন আলতো করে মায়ার হাতটা ধরে। মায়া চোখ ছোট করে অয়নের দিকে তাকায়। পাহাড়ের পাশে যেয়ে দাঁড়ালো দুজন। মায়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় অয়ন। আহ, কি করছেন? আশেপাশে কত লোক। তো কি হয়েছে? আমার বউকে চুমু খেয়েছি, অন্য কাউকে তো নয়। এমন সময় অয়নের ফোনটা বেজে ওঠে। অয়ন পকেট থেকে ফোন বের করে পাশে যায় কথা বলতে। আশপাশে সবাই একটু দূরে চলে যাওয়ার বলে মায়া অয়নের কাছে যেতে নেয়। একটু এগুতেই গোবর বা কাঁদা জাতীয় কিছু লেগে যায় মায়ার পায়ে। ইস, এই পাহাড়ের উঁচুতেই গোবর কাদা এলো কোত্থেকে? ধ্যাত, ভাল লাগে না। স্যার, ওই যে মায়া, বাবু। অয়ন কোথায়? সিফাত। ওই হানে কথা কয় ফোনে, বাবু ইশারায় দেখিয়ে বলল। তাহলে কি করতে চাও শুনি? সিফাত। স্যার, চৌধুরী তো দূরে, চলেন মায়ারে লুকায়া সরায়া হালাই, আর পরে চৌধুরীর অবস্থা এমনিই খারাপ হইয়া যাইব। তাই হোক, আগে মুখে মাস্ক লাগাও। হ্যাঁ স্যার, এদিকে আহেন গাছের আড়ালে। চলো। মাম্মা, মাম্মাম কোথায় তুমি? মাম্মাম। দেখেছ তোমার মাম্মাম কতটা পাজি? একটু তর্ক হতেই আমাদের ছেড়ে এদিকে চলে এসেছে। নাইম আহমেদ। বিভা আহমেদকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেল নাইম ও নিশা। বাবু ও সিফাত মুখে মাস্ক পরে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগোয়। মেয়েটা পেছনে ঘুরার আগেই মুখ চেপে ধরে বাবু ও সিফাত। এই দিকটা জনমানব নেই বললেই চলে, তাই সুযোগটা কাজে লাগায় ওরা। অয়ন ফোনে কথা বলা শেষ করতেই পেছনে ফিরে। কেউ মায়াকে টানা হিচড়া করছে, কিন্তু কারা ওরা? অয়ন দৌড়ে যাচ্ছে। এইটুকু পথ যেন শেষই হচ্ছে না। মায়া, মায়া বলে চিৎকার করছে অয়ন। এদিকে মেয়েটাও বাবু সিফাতের মধ্যে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে পাহাড় থেকে স্লিপ কেটে পড়ে যায় তিনজনেই। অয়ন মায়া বলে চিৎকার করে উঠে স্তব্ধ হয়ে যায়, সেখানেই বসে পড়ে। অয়নের চিৎকারে অনেক লোক ছুটে আসে। কেউ কেউ দুজনকে পুড়তে দেখে। পাহাড় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গাছের ওপর পড়ে মেয়েটা। ছেলেটা ছিটকে পড়ে যায় দূরে। একজন মাস্ক লাগানো মানুষ পাহাড়ে থাকা শেকড়ে ঝুলে আছে। 2-3 জন তাকে টেনে তোলে। স্পটে একজন পুলিশ ইন্সপেক্টরও ছিলেন। তিনি আর কেউ নন, নাইম আহমেদ। তিনি জরুরি বিভাগে কল করে 8 ঘণ্টার মধ্যে পুলিশ এনে হাজির করেন। অনেক লোক অয়নকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বাবুর মুখ থেকে মাস্ক খুলে 2-4টে চর ঘুষিও দিয়ে দিয়েছেন। সবাই বলাবলি করছে এনার স্ত্রীকে অপহরণ করতেই এসেছিলেন তারা, আর এতে এরকম দুর্ঘটনা ঘটে। 4-5 জন বডি খুঁজতে গিয়েছেন পাহাড়ের নিচের জঙ্গলে। অয়ন বেশ সময় ধরে স্তব্ধ হয়ে বসে আছেন। ইন্সপেক্টর এসে জিজ্ঞেস করলেন, আপনি কি এনাকে চেনেন? কি শত্রুতা ওনাদের সাথে? এবার অয়ন চিৎকার করে ওঠে। কখনো কাঁদছে, কখনো মায়া বলে চিৎকার করে উঠছে, কখনো পাগলামি করছে নিচে ঝাঁপ দিবে বলে। 2-4 জন অয়নকে ধরে আছে। ইন্সপেক্টর নাইমের আদেশে 2 জন কনস্টেবল অয়নকে ধরে নিয়ে যায় হোটেলের ভিতর। নাইম সাহেবের মেয়ে নিশাও যায় তাদের পিছু পিছু। লোকজনকে যার যার কাজে যেতে বলে বাবুকে জিজ্ঞাসাবাদ করছেন নাইম সাহেব। বাবু কিছুই বলছে না, কিছু বলার মতো মানসিক অবস্থাই নেই, ভয় পেয়েছে প্রচুর। তবু জিজ্ঞাসা করেই চলেছেন ইন্সপেক্টর। অয়নকে রুমে বসিয়ে দেয় কনস্টেবল 2 জন, তারপর বেরিয়ে যায় রুম থেকে। নিশা ম্যাম, আপনিও চলুন আমাদের সাথে, নয়তো স্যার রাগ করবেন, কনস্টেবল রফিক নিশার উদ্দেশ্যে বলে। নিশার বয়স হবে 7 বছর, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। ও একা পাহাড়েও ফিরতে পারবে না, তাই রফিক দাঁড়িয়ে আছেন ওকে নিতে। অয়ন ধুমমরে রুমে বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, শার্টের 2 বোতাম খোলা, জুতো পায়ে। খুবই মায়া লাগছে নিশার অয়নকে এভাবে দেখতে। নিশা আস্তে আস্তে অয়নের দিকে এগিয়ে যায়। আঙ্কেল, কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে আন্টির সাথে আবার তোমার আকাশে দেখা হবে। দেখো, কেঁদো না, বলেই অয়নের চোখের পানি মুছে যায় নিশা। বেরিয়ে দরজাটা বাহির থেকে আস্তে করে চাপিয়ে দেয় নিশা। চলে যায় ওরা। অয়ন সেখানেই থম মেরে বসে আছে। মায়ার শূন্যতাটা খুব করে টের পাচ্ছে অয়ন। মায়াকে ছাড়া কি করে বাঁচব আমি? না না, বাঁচতে পারবো না, মনে মনে বলেই বেডের পাশে কপাল বাড়ি দিয়ে অয়ন। মাথাটা ঝিম করে ওঠে। কপালের পাশটা কেটে 1-2 ফোঁটা রক্ত নিচে পড়ে। অয়ন স্তব্ধ হয়ে বসে আছে। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কিছু ভাবতে পারছে না, সব অন্ধকার হয়ে ঘুলিয়ে যাচ্ছে। লাশ পাহাড়ের নিচের সমতলে আনা হয়, সেখানেই ইন্সপেক্টর সহ সবাই যায়। লাশ দেখে নিশা চিৎকার করে কেঁদে ওঠে। সকল পুলিশ কনস্টেবল সহ সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইন্সপেক্টর নাইম ধপ করে লাশের পাশে বসে।
চোখ দুটো শুধু লাশের দিকে তাকিয়ে আছে, আর বাকি কোনো ইন্দ্রিয়ই কাজ করছে না। তার অস্ফুট স্বরে বলল, বিভা। তারপর আবারও থমকে গেল। কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, ম্যাডামের লাশ পেলেও আরেক কিডন্যাপারের লাশ পায়নি। নাইম স্থির হয়ে বসে আছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেয়ে পাশে তাকায় অয়ন। বাকশক্তি বোধহয় হারিয়ে ফেলেছে অয়ন। হাঁ করে আছে, বুকে চিনচিন ব্যথা অনুভব করছে, মাথাটা আরও ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মায়া? হ্যাঁ, এ তো মায়াই। তাহলে? বাথড্রেস পরে বেরিয়ে আসে মায়া, দরজাটা আটকে পিছু ফিরে লজ্জায় মাথা নিচু করে। আগে কখনো এমন ড্রেস পরেনি, হাঁটু পর্যন্ত, তাই আরও লজ্জা পাচ্ছে মায়া। তার উপর অয়ন সামনে বসে আছে। আসলে কাপড় নেইনি, তাই। অয়ন সেকেন্ডের ভেতর ঝড়ের বেগে উঠে এসে মায়ের গালে ঠাস করে দুটো চড় মেরে খুব জোরে বুকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় মায়া, মুখ থুবড়ে অয়নের বুকের ওপর মাথা রেখে দাঁড়িয়ে থাকে। অয়ন এত জোরে জড়িয়ে ধরেছে যেন ছাড়লেই মায়া হাফ সেরে বাঁচতে পারে। এদিকে অয়নের মনে হচ্ছে ওকে ছাড়লেই যেন পালিয়ে যাবে। শক্ত করে ধরে অনেক কথা বলে যাচ্ছে, আর মায়ার ধম আটকে আসছে। হঠাৎই মায়াকে ছেড়ে দেয় অয়ন। মায়া জোরে জোরে নিঃশ্বাস নেয় আর অয়ন হতে একটু দূরে সরে আসে। বুকে হাত দিয়ে মুখ ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তুমি একদম ঠিক আছো? তাহলে যে পড়ে গেল সে কে? তুমি তো পাহাড়ে ছিলে, এখানে কিভাবে এলে? আর তোমার জামা আর যে পড়ল তার জামা এক হলো কি করে? কে সেই মহিলা? অয়নের এসব কথায় চমকে যায় মায়া। কি হয়েছে? কে পড়েছে? কি হয়েছে বলুন আমায়। বলবো, সব বলবো, তুমি আগে চেঞ্জ করো, বেরোবো আমরা, জলদি। আগে বলুন, চর মারলেন কেন? যাব না আমি, থাকবো না আপনার সাথে। যান আপনি, যেখানে যাব সেখানে গেলেই সব জানতে পারবে। আর শোনো, সকালে যেটা পরে বেরোলে সেটাই পড়ো। না, পারবো না। মায়া প্লিজ, জলদি। মায়া মাথা নেড়ে রেডি হতে শুরু করল। অয়ং ফেস হতে গেল। প্রায় ৩০ মিনিটের মধ্যেই ওরা পৌঁছে গেল যেখানে ইন্সপেক্টর আছে সেখানে। সবাই মায়াকে দেখে চমকে গেল। মূলত মায়াকে দেখে নয়, মায়ার পোশাক দেখে, কারণ মায়া যে কোট পরেছে সামনে থাকা লাশের গায়েও একই রকম ড্রেস। নিশা অঝোর ধারায় কাঁদছে মাম্মাম বলে। ইন্সপেক্টর ঠায় দাঁড়িয়ে আছে। অহন ইন্সপেক্টরের কাছে গিয়ে শান্ত গলায় বলল, স্যার, আমার ওয়াইফও একই পোশাক পরিধান করায় আমি ভেবেছিলাম উনি আমার ওয়াইফ। নাইম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝতে পেরেছি। ওনার পরিচয় জানতে পেরেছেন? উনি কি ওর মা? নিশাকে দেখিয়ে বলল অয়ন। মিস্টার আবির চৌধুরী, উনি আমার স্ত্রী রিভা আহমেদ, আরও আমার একমাত্র কন্যা নিশা আহমেদ। কিন্তু আমার ওয়াইফের সাথে ওদের কি শত্রুতা আমি বুঝতে পারছি না। কিডন্যাপারকে ডাকুন, সব এখানেই জানা যাক। আগে ওর লাশটা পোস্টমর্টমে পাঠাতে হবে। বলেই কান্নায় ভেঙে পড়ে নাইম সাহেব। অয়ন কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। একটু আগে ওর যেমন লাগছিল ওনারও হয়তো তেমনই লাগছে। কনস্টেবল দুজন রিভা আহমেদের লাশ তুলতে নিলে চিৎকার করে কেঁদে ওঠে নিশা। কাঁদতে থাকে নাইম সাহেবও। তার অর্ধাঙ্গিনী এভাবে তাকে ছেড়ে চলে যাবে হয়তো ভাবেনি। অয়ন নিশার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, মামনি, তুমি নামায় বলছিলে আন্টির সাথে দেখা হবে আকাশে চাঁদ হলে, তাহলে তুমি কেন কাঁদছ? তোমারও দেখা হবে একদিন তোমার মাম্মামের সাথে, চাঁদ হলে। নিশার চোখের পানি মুছে দেয় অয়ন। মায়া কিছু বুঝে উঠতে পারছে না। তবে এটুকু বুঝেছে এই বাচ্চা মেয়েটার মা মারা গেছে আর তাকে কেউ মেরেছে। নিশাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়া। নিশাও কয়েক মিনিটে শান্ত হয়ে যায়। নিশাকে কোলে তুলে নেয় অয়ন। অয়নের কোলে ঘুমিয়ে পড়ে নিশা। বাবুকে দেখে ভুক কেঁপে উঠতে মায়ার। শক্ত করে অয়নের হাত চেপে ধরে। অয়ন চোখ ইশারা করে বলল, শান্ত হও, আমি আছি। পরিবেশ বেশ থমথমে। এক চেয়ারে বসে আছে মায়া, আরেক চেয়ারে নিশাকে কোলে নিয়ে বসে আছে অয়ন। সামনে চেয়ারের সাথে বাধা বাবু, চারপাশে কনস্টেবল ও পুলিশের আরও কিছু লোক দাঁড়িয়ে। সামনে বসে আছেন নাইম সাহেব। বারবার মায়ার দিকে চোখ মোটকে তাকাচ্ছে বাবু। মায়া প্রথম বাবুকে দেখে ভয় পেলেও এখন মোটেই পাচ্ছে না। সব রহস্যের সুরাহা হবে এখনই, তাই আগ্রহে বসে আছে অয়ন। কেন এই লোক মারতে চায় মায়াকে? কি শত্রুতা ওর সাথে? চলবে। মায়ার সংসার, পর্ব ২৬। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। বেশ কিছু সময় টর্চার করার পর মুখ খুলে বাবু। আসলে মায়া আমার গ্রামেরই মাইয়া, আমার বইনের বান্ধবী। ও যখন ছোট তখন থেকেই আমার ওরে বালা লাগত, রূপসী কিনা। তাই অনেকবার ওরে কইছিলাম বালাবাসার কথা। ও বারবার আমারে অপমান কইরা তাড়াইয়া দিছে। তাই আমি সিদ্ধান্ত নিছিলাম শহরে আইয়া পাচারের কাজ ছাইড়া ভালো হইয়া যামু। কিন্তু শহরে আওনে ৩ মাস পরে হুনি মায়ার বিয়া হইয়া গেছে। তখনই আমার ওর উপরে অনেক রাগ হয়। ডিসিশন লই, ওরে হয় বিয়া করমু নয় পাচার কইরা দিমু।
কিছুদিন আগে ক্লাবে বইসা মদ খাইতাছিলাম, এমন সময় এক সুটবুট পড়া লোক আহে, কথা কয় আমার লগে। এমন এক কথায় দুই কথায় অনেক কাহিনী জানতে পারি। হ্যার নাম শিফাত, মায়ার জামাই, মানে চৌধুরীর বন্ধু। হ্যার কথা ওই নাই বুঝতে পারি, হ্যাঁ চৌধুরীরে পছন্দ করে না। সেই দিনে আমিও আমার ব্যাপারে সব তারে খুইলা কই। এরপর অনেক কিছু ঘটছে। চৌধুরী আর মায়ারে মারতে যাইয়া ওগো আরেক বন্ধু শালিরে মাইরা ফেলাই। সেই দিনই দুইজন গা ঢাকা দেই। অনেকদিন কাইটা যায়, জানতে পারি হ্যারা সিলেট আইব। দুজনের টোপ দুইটা, আমি চাই মায়ারে আর হ্যাঁ চাই চৌধুরীরে শেষ করতে। সেই দিনে দুইজন প্ল্যান করি, ওগো খুঁজলই, ফলো কইরা এনো আহি। দুইজনরে চোখে চোখে রাহি। এমন সময় দেখি চৌধুরী ফোন লইয়া দূরে গেছে, আর মায়া খাড়ায় রইছে। আর এমন সময় শিফাত স্যার কল দেয়। আমি পিছনে যাই কথা কইতে, সব ঠিকঠাক করি যে মায়ারে উঠায় লইয়া জামুগা। দুইজনে মুখোশ পুইরা আহি, আর মায়ার মুখে চাইপা ধরি। কিন্তু কণ্ঠস্বর হই নাই, আমি বুঝি এটা মায়া না, আর এই বিড়ির চুলও ছুটছুট। তখনই আমি তারে ছাড়বার লাইগা চেষ্টা করি, কিন্তু শিফাত স্যার ছাড়ে না। বেডিও ছুটনের লাইগা ধস্তাধস্তি শুরু করে। একসময় বেডি সারেরে ল্যাং মারে, আর পিছলা খাইয়া তিনজনই পইরা যায়। শিকড় পাইয়াই আমি খাবলা দিয়া ধইরা হালাই, আর হেরা দুজন পইরা যায়। তুই কি মিসেস আবির চৌধুরীকেই সেখানে দেখেছিলি? পাশের থাকা পুলিশ কমিশনার বলে ওঠেন। কারে? মায়ারে? হ্যাঁ, মায়ারই দেখছি, স্পষ্ট দেখছি। কিন্তু মায়ার জগায় ওই বেডি কেমনে আইল আর একই পোশাক কেমনে হইল আমরা জানি না। মিসেস আবির চৌধুরী, আপনিই বলুন তো, আপনি কি এখানে ছিলেন, আর কখনই বা চলে গেলেন? আমি আর আমার হাজব্যান্ড এখানেই দাঁড়িয়েছিলাম। ওর কল এলো, ও একটু দূরে গেল কথা বলতে। আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি। হঠাৎই চারপাশ জনমানবহীন হয়ে যায়, তাই আমি আমার হাজব্যান্ডের কাছে যেতে নেই। এগুতেই পায়ে কাদা লেগে যায়, যা থেকে দুর্গন্ধ আসে। পা ধোয়ার জন্য হোটেলে আসব, তাই আমি ওকে একবার ডাক দিই। ও সাড়া না পেয়ে হোটেলে ফিরে আসি। তার মানে পুরো ঘটনাটা দাঁড়ালো এই যে, আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন বাবু আপনাকে দেখে, আর ওরা দুইজন যখন গাছের আড়ালে মাস্ক পরতে যায় তখনই আপনি হোটেলের দিকে চলে যান, আর সেখানে উপস্থিত হয় মিসেস আহমেদ মানে রিভা ম্যাডাম, আর তিনি পরিস্থিতির শিকার হন। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে, পাশ থেকে কাঁদতে কাঁদতে বলে ওঠে নাইম সাহেব। কেদোনা নাইম, রিভা যেমন তোমার স্ত্রী, তেমনি আমার বোনের চেয়েও কিন্তু কম নয়। ওর খুনিকে আমি কঠোর শাস্তি দেবই। নাইম সাহেবের কাঁধে হাত রাখে আরমানুল্লাহ। সবার থেকে বিদায় নিচ্ছে অয়ন, আজই ঢাকায় ব্যাক করবে। মায়া নিশাকে বুকে জড়িয়ে ধরে আছে। নিশা আর কাঁদছে না, তবে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। নিশাকে খাইয়ে দিয়ে মায়া তাদের বাড়ির ঠিকামাটা দেয়। অয়ন নাইম সাহেবের সাথে কিছু কথা বলে মায়াকে নিয়ে গাড়িতে উঠে যায়। ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। অয়ন মায়াকে নিয়ে পেছনে বসে। গাড়ি চলছে, কারো মুখেই কোনো কথা নেই। অয়ন ফোন টিপছে, মায়া বাইরের দিকে তাকিয়ে আছে। মায়া মাথা সিটে হেলান দিতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো মায়ার। মায়া মাথা হেলে পড়তেই অয়ন মাথাটা ধরে বুকে জড়িয়ে নেয়। মায়া অয়নের শার্ট খামচে ধরে, তারপর ঘুমিয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ঘুমিয়ে ওঠে চোখ মেলে মায়া। অয়ন মায়ার দিকে চেয়ে আছে। মায়া চোখ মেলতে দেখেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে অয়ন। মায়াকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে অয়ন। মায়া মুখে চোখে পানি দেয়, কিছু খাবার কিনে নিয়ে আসে অয়ন। গাড়ি আবারও চলতে শুরু করে। অয়ন মায়াকে কেক জুস খাইয়ে দেয়। কিছুক্ষণ গল্প করার পর আবারও মায়া ঘুমিয়ে পড়ে। প্রায় রাত হয়ে গেছে বাসায় পৌঁছাতে। মায়া এখনও ঘুমে। এই মেয়ের চোখে আজ এত ঘুম কোত্থেকে এলো আল্লাই জানে, বিড়বিড় করে বলল অয়ন। গাড়ি থেকে নেমে মায়াকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে অয়ন। সবাই মায়া অয়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদনান সাহেব ও রাবেয়া জাবিন মিটিমিটি হাসছে। মুন্নি মুখ টিপে টিপে হাসছে। অয়ন ইশারায় আবমান সাহেবের সাথে কথা বলে নিজেদের ঘরে চলে যায়। সকালে আড়মোড়া ভেঙে উঠে মায়া। অয়ন পাশে নেই। এত সকালে কই গেল ভেবেই ঘড়ির দিকে তাকায় মায়া। ৮টা ৩৬। আজ এতবেলা পর্যন্ত ঘুমিয়েছি কিভাবে? মায়া দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বের হতেই চোখ ছানা বড় হয়ে যায় মায়ার। হাঁ করে চারদিকে তাকিয়ে আছে মায়া। নিচে চোখ পড়লে আরও চমকে যায় মায়া। কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মায়া। কি দেখছে সব, স্বপ্ন নাকি সত্যি? মায়া চোখ বন্ধ করে খুলছে। নিচে দাঁড়িয়ে আছে সবাই। অয়ন, আদনান সাহেব, রাবেয়া জাবিন, ইমন, এশা, মাহিন নীরা ও পুচকে মাহিরা। অয়নির সব আত্মীয় স্বজনসহ অনেক মানুষ বাড়ি ভর্তি। এত সুন্দর করে বাড়িটা সাজানো যে মনে হচ্ছে আজ কারো বিয়ে। বিয়ে? কার বিয়ে? ভাবতেই অয়ন বলে উঠল, তোমার বিয়ে। আমার? না, তোমার আর আমার। আমি মনে মনে কথাটা বলেছি, কিন্তু উনি কিভাবে বুঝে ফেলল? এমনিতেই বুঝে নিলাম।
অয়নের এই কথায় ভেবাচাকা খেয়ে যায় মায়া। দ্রুত পায়ে নেমে এসে শ্বশুর শ্বশুরীকে সালাম করে কথাবার্তা বলে নীরার কোল থেকে মাহিরাকে কোলে নেয় মায়া। মাহিরার হাতে রূপার চুড়িগুলো শব্দ করছে আর খিলখিল করে হাসছে মাহিরা। মায়া বুকে জড়িয়ে নেয় মাহিরাকে। মায়া, নাস্তা করে নাও, এখনই হলুদ হবে, মানে আজই হলুদ হবে, আর আজই বিয়ে। কিন্তু এসব কি, কখন হলো? আর বিয়ে মানে বুঝো না, তোমার আর আমার আবার বিয়ে হবে? আগেরবার তো ভালো করে বিয়ে হলো না, তাই আবার হবে, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি। তার মানে আপনি সব জানতেন? এসব প্ল্যান আমারই, ম্যাম। বাবা মার সাথে কথা বলে আমি। তোকে সুস্থ পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, মা। অয়নের কথা শেষ না হতেই বলে ওঠে আদনান সাহেব। তার মানে বাবা আপনি? হ্যাঁ, আমি অয়নের থেকে সবটা শুনেছি। মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে। একপাশে এশা ইমান দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে দুজনে এদিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম এগিয়ে গিয়ে এশাকে জড়িয়ে ধরল। মারে, কেমন আছিস তুই? ভালো মামুনি। তোর মা মারা যাবার সময় দেখে যেতে চেয়েছিল তুই কতটা সুখে আছিস। দেখে যেতে পারল না বলেই আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে রাবেয়া বেগম। আমেনা বেগম এগিয়ে এসে বলল, আমি কি ওর মা নই আপা? তা তো অবশ্যই। রাবেয়া বেগমকে জড়িয়ে ধরল আমেনা বেগম। মায়া সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন। কিন্তু অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। কি বলছে এসব? এশার মা তো আমেনা আন্টি, তবে মারা গেল কে? কি বলছো এসব মা তুমি? অয়ন মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ রে বাবা, ঠিকই বলছি, এশা তোর মিনির মেয়ে, সাবিনা ও খোরশেদের মেয়ে এশা। কথাটা শুনেই যেন আকাশ ভেঙে পড়ল অয়নের মাথায়। কি? হ্যাঁ, এগিয়ে আসলো খোরশেদ আলম। তারপর সেই ২২ বছর আগের ঘটনা বলতে শুরু করল খোরশেদ আলম। জন্মের দিনই আমেনা বেগমের হাতে তুলে দিয়েছিলেন এশাকে। সাবিনা বেগম জেনেছিলেন তার মৃত সন্তান হয়েছে। কিন্তু ৪ বছর পর যখন সাবিনা বেগম সত্যিটা জানতে পারে, তখন স্বামীকে আর খুঁজে পাননি। আসলে এশাই সাবিনা বেগমের কোল আলো করে এসেছিল। বড় হল আমিনা বেগমের হাতে। সবার চোখে পানি, মাথা নিচু করে কাঁদছে এশা। অয়ন পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তার মানে আমরা ফুপাতো মামাতো ভাই বোন? অয়ন, এশা আস্তে করে মাথা তুলে বলল, ভাই হই, বড় ভাই, ভাই বলো। এশা হেসে দেয়। অয়ন এক হাতে এশা আর এক হাতে ইমনকে জড়িয়ে ধরল। প্রশান্তিময় হাসি হাসে মায়া। নাশটা খেয়ে মায়াকে হলুদের জন্য রেডি করে দেয় এশা আর নীরা। আজ মুন্নির কাজ শুধু মাহিরাকে সামলানো। মায়াকে তৈরি করে এশা নীরাও তৈরি হয়ে নেয়। এশা ফুলহাতা লং থ্রিপিস পরে ওড়নায় সারা শরীর ঢেকে নেয়, শুধু মুখটুকু দেখা যাচ্ছে। মায়া হাঁ হয়ে দেখছে এশাকে। এত বড় অনুষ্ঠান, তবুও এত সাদামাটা। অথচ একসময় এ মেয়ে কীভাবে চলত? এ মেয়ে নয়, এশা তো এখন ওর ননদ হয় ভেবেই হেসে দেয় মায়া। সাজতে বসে মায়া। ৩ জনের মধ্যে খুব হাসাহাসি হচ্ছে, আর পাশের রুম থেকে বন্ধু ৩ জনের মধ্যে ইমন বলছে, দেখেছিস কি ভাব জমেছে? আজ আমার বউটা বোধহয় আমার কাছেই আসবে না। অয়ন, যাবে যাবে, ঠিক যাবে। নীরা যখন মাহিরের কাছে চলে যাবে আর এশাকে যখন ইমন নিয়ে যাবে, তখন মায়া তোর কাছে না যেয়ে পারবে? তা ঠিক বলেছ। তারপর ৩ জন হো হো করে হেসে দেয়। চলবে। মায়ার সংসার, পর্ব ২৭ এবং শেষ পর্ব। লেখিকা স্বর্ণালী আক্তার শ্রাবণ। খুব ধুমধাম করেই হয়ে গেল মায়া অয়নের বিয়েটা। সবার থেকে একটু অন্যরকম করে সাজানো হলো বাসর। ছাদে সবাই বসে আছে। মুরব্বীরা নেই, শুধু তাদের বৈশী। সবাই গান করছে। গিটার হাতে নিয়ে বসল অয়নের এক কাজিন শান্ত। আস্তে আস্তে মায়ার হাত ধরে ছাদে নিয়ে গেল অয়ন। পুরো ছাদ জুড়ে সাজানো, তার মাঝে সবাই গোল হয়ে বসে আছে। মায়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এই পরে দেখবে, এখন এসো। মায়ার হাত ধরে নিয়ে আসে সবার সাথে। মেয়েরা সবাই বলে ওঠে, ভাবি আমাদের সাথে বসবে। তাই মায়া ওদের সাথেই বসল। মায়ার মুখোমুখি বসল অয়ন। গিটারে টুংটাং করে সুর তুলছে শান্ত। দাদাভাই, তোকে কতবার বলছি দাদাভাই, হিন্দু হিন্দু লাগে ডাকিস না। আমার ১৯ বছর বয়সেও যখন ডাকটা পরিবর্তন করতে পারিনি, আগামী ১৯ বছরও পারব বলে মনে হয় না। খুব পেকে গেছিস তুই। ১৮+ হয়ে গেছি, পাকব না? এখানে বয়স নিয়ে কথা আসলো কোত্থেকে? তাই তো। আচ্ছা দাদাভাই, তোমার পর তো আমি এই বাড়িতে বড় ছেলে, তা আমার ইয়ের ব্যবস্থাটা করো না। ইয়ের মানে হলো বিয়ের। মাথা চুলকেতে চুলকেতে বলল শান্ত। বস, আমি মামাকে বলে আসছি, বলেই অয়ন উঠতে যায়। না না দাদাভাই, বস বস, পাপাকে বললে আজ তো ঘিলে খেয়ে নেবে। মাকে বললে কিছু একটা। দাঁড়া, আমি আজ। এবার অয়ন উঠতে নিলেই শান্ত খপ করে অয়নের হাতটা ধরে বসিয়ে দেয়। থাক, পরে বলো, এখন গান শুরু করো, নয়তো পুরো বাসরটা এখানেই কাটাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, নেও গান শুরু করো। আমি গান পারি না। সবাই বলে উঠল, তুমিই গাইবে ভাইয়া।
সবার কথাই অয়নও রাজি হলো। মায়া শুধু ওদের কাণ্ড দেখে হাসছে মিটিমিটি। শান্ত গিটার বাজাতে শুরু করল। গান ধরল অয়ন। ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে দিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি, তোমায় ছোবে বলে আদর করবে বলে উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান। অয়ন গান গাইছার আরবার মায়ার দিকে তাকাচ্ছে। মায়াও মুখে হাসি নিয়ে মনোযোগ দিয়ে শুনছে অয়নের গান। বেশ ভালো গান গায় তো। অবশ্য অয়ন যে গান গাইতে পারে তা আগে জানত না মায়া। অয়নের গান শেষ হতেই সবাই হাতে তালি দিল। এশা উঠে নিচে যেতে লাগল, সাথে ইমনও এশার পিছু পিছু যাচ্ছে। ওদের দেখে সবাই ফিসফিস করে কি যেন বলে অট্ট হাসি হাসে। আরও কিছুক্ষণ যখন গল্পগুজব হলো, শান্ত একটা আবেগী গান গাইল। রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ, ঝিঝির ডাক ভেসে আসছে, কিন্তু আড্ডা বাহিনীদের চোখে ঘুম নেই। তারা কোলাহলে পূর্ণ। মাহিন সাথে আরও কিছু বন্ধু নিয়ে ওপরে এসে ওদের পাশে বসল। এখন আর যেতে পারবে কিনা ঘরে তা নিয়ে ভাবনায় অয়ন। আরও কিছুক্ষণ বেশ আড্ডা চলল। ছোটরা মাহিনরা আসার সময় নিজে চলে গেছে। এশা আর ইমন ছাদের দিকে আসছে। ভাই, আমাদের যেতে দে। রাত তো অর্ধেক এখানে শেষ করে দিলি, বাকিটাও কি? মুখ ব্যাকা করে মাহিনের হাত ধরে বলল অয়ন। তাই ভাবছি, আজ বরং এখানেই রাতটা কাটিয়ে যা। নয়, হ্যাঁ। নাও, গান শুরু করো। আমি গান পারি না। সবাই বলে উঠল, তুমিই গাইবে ভাইয়া। সবার কথায় অয়ন রাজি হলো। মায়া শুধু ওদের কাণ্ড দেখে হাসছে মিটিমিটি। এমন সময় সবাই একসাথে গান ধরেছে। অয়ন আস্তে করে ওঠে, মায়াকে কোলে তুলে নেয়। গান বন্ধ না হলেও সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে। অয়নের এরূপ কাজে লজ্জায় মুখ লোকায় মায়া। অয়নের গলা ঝরিয়ে ধরতেই নিচের দিকে পা বাড়ায় অয়ন। ওদের দিকে করুণ দৃষ্টিতে তাকায় এশা। অয়ন এশার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে এগিয়ে যায়। মায়া, ভালোবাসি। কথাটা স্পষ্ট এশার কানে আসে। কোথাও একটা অস্থিরতা কাজ করছে ওর। এশা পাশে থাকা ইমনের দিকে তাকায়, চোখে পানি ছলছল করছে। ইমন মুচকি হেসে এশাকে দেয়ালে চেপে ঠোঁটে ঠোঁট ডোবায়। গালবে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এশার। এটাই জীবন, এটাই নিয়তি। 1 বছর পর। বেশ ভালো আছে মায়া। মায়ার সংসারে এখন মায়েই সবার চোখের মণি। সবাই ভালোবাসে তাকে। অয়ন তো চোখে হারায়। সংসারটাকেও খুব আগলে রেখেছে মায়া। মায়া রান্না করছে। শাশুড়ির ডাক শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরোয় মায়া। ঠিক এমন সময় অয়ন বাসায় আসে। বেশ উৎফুল্ল লাগছে ওকে। তুমি কখন এলে? এই তো সবে বলেই অয়ন মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোমরে আঁচল গুজে হাতে খুন্তি নিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে আছে মায়া। পাক্কা সংসারী রমণী এখন মায়া। অয়ন, কি দেখো? তোমাকে। রিপোর্টটা? এখনই চলে আসবে, তাই তো আগেই চলে এসেছি। আচ্ছা, ফ্রেশ হই নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। মায়ের ঘরে চলে যায় মায়া। মা ডেকেছিলেন? মুচকি হেসে বলল, তবে আর লাগবে না, যা তুই খাবার টেবিলে বস। মায়া কিছু না বলে হ্যাবলার মতো ফিরে আসে। টেবিলে খাবার সাজিয়ে এসে মাকে ডাকে মায়া। অয়নকে ডাকতে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করছে অয়ন। চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। বেশ আকর্ষণীয় লাগছে ওকে। মায়া পাশ থেকে তাওয়াল নিয়ে বিছানায় বসে মাথা মুছে দেয়। মায়ার কোমর জড়িয়ে বুকে মাথা রাখে অয়ন। মায়া, ভালো। যদি রিপোর্ট পজিটিভ হয় তবে আজ আমি অনেক অনেক খুশি হব, অনেক। আর যদি নেগেটিভ হয়, আবার ট্রাই করব। অয়ন হো হো করে হেসে দেয়। মায়ার লজ্জায় মাথা নিচু করে নেয়। মায়ার হাত ধরে খেতে আসে অয়ন। রাবেয়া বেগম বসে আছেন। আদনান সাহেব এখনও বাহির থেকে ফেরেননি। মায়া সবার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও বসে পড়ে। খাবারে হাত দিতেই কলিং বেল বেজে ওঠে। মুন্নি, দরজাটা খুলতো, ভাত মুখে তুলে বলে অয়ন। আবার সাথে সাথে বলে, না না, আমি খুলছি। অয়ন উঠে আসে। অয়নের পিছু পিছু মায়াও আসে। দরজা খুলতেই একজন লোক বলে, স্যার, আমাকে ইমন স্যার পাঠিয়েছেন, এই যে রিপোর্টটা। অয়ন হেসে রিপোর্টটা হাতে নেয়। লোকটি চলে যায়। কাপা কাপা হাতে রিপোর্টটা খুলো অয়ন। পা কাঁপছে, হাত কাঁপছে। অয়নের হার্টবিট বেড়ে গেছে। অয়ন একবার মায়ের চোখের দিকে তাকায়। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া। রিপোর্টটা খুলে রাজ্য জয় করার হাসি দেয় অয়ন। মা, আমি বাবা হচ্ছি, এটুকু বলেই থেমে যায় অয়ন। মায়ের দিকে তাকায় অয়ন। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। রাবেয়া বেগম হাসতে হাসতে রুমে চলে যান।
আমি দাদি হচ্ছি, হ্যাঁ আমি দাদি হচ্ছি, একটা বাচ্চা পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াবে, খেলবে, আমি দাদি হচ্ছি। সুখের কান্না কাঁদতে কাঁদতে আদনান সাহেবকে ফোন করে রাবিয়া বেগম। অয়ন মায়াকে কোলে তুলে নেয়। কি করছো? হাতে খাবার? তো ছাড়ো। শুনো, আজ থেকে একদম আগুনের কাছে যাবে না, শাড়ি পরবা না, নিচে নামবা না বারবার, বাগানের সকাল বিকেলে একটু করে হাঁটবা, ফল খাবা বেশি বেশি, আর আমি তো আছি, খুব আগলে রাখবো তোমায়, খুব, আমার সোনার যেন কোনো কষ্ট না হয়। এসব বলতে বলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে অয়ন। প্রথম মা বাবা হওয়ার অনুভূতিটা হয়তো অসাধারণ, হয়তো অন্যরকম হলে বলতে পারবো, বেঁচে থাকুক ভালোবাসা, সাথে থাকুক ভালোবাসার মানুষগুলো। একটু যত্নে, একটু ভালোবাসায় জীবন হোক পরিপূর্ণ, ভালোবাসায় বিশ্বাস থাকুক অটুট, সাথে সাবধানতাও। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসছি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।